আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো গুণগত রসায়ন অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে হাজারি স্যারের বইয়ের, এগুলো আমরা একটু বুঝে বুঝে সলভ করবো। তো চলো শুরু করি। প্রথমেই যেটা আছে, দেখবে রাদারফোর্ডের আলফা কণা বিচরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলোভযুক্ত পর্দা ব্যবহার করা হয়। তো তোমরা এটা সবাই জানো, কোনটা? জিঙ্ক সালফাইডের আবরণ, তাই না? এটা নিয়ে বলার কিছু নাই, এটা হলো জিঙ্ক সালফাইডের আবরণ। তো রাদারফোর্ড সম্পর্কে আমাদের ওগুলো একটু জানা লাগবে, যে রাদারফোর্ডে আসলে কি কি আছে। এরপরে সেকেন্ডে চলে যাবা যে থ্রি পি অরবিটালের বেলায় এন এবং এল এর মান কোনটি সঠিক। তাহলে এই যে থ্রি পির আগে যেটা 3, এটা হলো এন এর মান, আর পি এটা হলো এল, তাই না? তো এন এর মান তো 3, আর এল এর মান কত? আমরা জানি এল এর মান কি হয়, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। তাহলে এখানে পি এর জন্য কত হইতেছে 1, তার মানে কত 3 আর 1। তাহলে 3 আর 1 কই, এই যে এটাতে। নেক্সটে যাবা, এখানে বলছে যে কোনো একটা মৌলের পরমাণুর বহিস্থ স্তরের দুইটা অরবিটালের ইলেকট্রন বিন্যাস হলো এইটা। পর্যায় সারণী কোন মৌলের অবস্থান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি, এই যে 3D দেখো, 3D এরপরে 4s, তাহলে এর আগে কি ছিল 3p, 3p6, আর আমরা জানি 3p6 পর্যন্ত 18টা চলে গেছে, মানে আর্গন, ঠিক আছে না? কারণ আমরা আর্গন বা 18, এরপরে আমরা জানি এরপরে আসে 4s, তারপরে আসে 3D, তাই না? এটা আমরা সব সময় তোমাদের পড়াইছি যে আর্গন পর্যন্ত 18, এরপরে 4s2 মানে কয়টা, 20টা শেষ, 20 এর অতিরিক্ত 3D তে বসে। তাহলে এখানে অবশ্যই 18টা শেষ, 18 রেখে হলো 19, 19 আর 10 29। তাহলে তোমার এখানে পর্যায় সারণীর মৌলের অবস্থান বলছে। আচ্ছা, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? 4। তাহলে 4 হলো এটার পর্যায়, চতুর্থ পর্যায়, ঠিক আছে? তাহলে এটা হবে চতুর্থ পর্যায়। আর যেহেতু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 4, 4 এর সাথে s আছে, আর তার আগের d আছে, তার আগের ডি আছে, তাহলে এই ক্ষেত্রে এস আর ডি যোগ করে যেটা হবে সেটাই, ঠিক আছে? 10 এর 1 11, তাহলে এটা হবে চতুর্থ পর্যায়ে, আর হলো 11, তার মানে এই যে এটা হবে, ঠিক আছে? আমরা জানি যদি সবার বাইরে শুধু এস থাকতো, যেমন মনে করো 3s2, হ্যাঁ 2p6 3s2 এই পর্যন্ত যদি থাকতো, তাহলে আমরা দেখতাম সবার বাইরের শক্তি স্তর কত? 3 নাম্বার শক্তি স্তর হলে তার পর্যায় সংখ্যা 3, আর শুধু এসে সবার বাইরের শক্তি স্তরে শুধু এসে আছে, তার মানে এসে দুইটা ইলেকট্রন, তার মানে সেটা দ্বিতীয় গ্রুপের, ঠিক আছে? তো শুধুমাত্র এসে সবার বাইরের শক্তি স্তরে যদি শুধু এসে থাকে, তাই গেলে এসে যে কটা ইলেকট্রন থাকে তার গ্রুপ হলো তত। আর যদি আমরা দেখতাম যে সবার বাইরে 3s2 3p6 সবার বাইরে আছে, এটা আমরা সবার বাইরের কক্ষপথ হলো 3, যেই বাইরের কক্ষপথের সাথে এসও আছে পিও আছে, সেই ক্ষেত্রে এস প্লাস পি প্লাস 10, এটা আমরা জানি, এস প্লাস পি প্লাস 10। আর যদি দেখি যে সবার বাইরে এস আছে বাট তার আগের কক্ষপথে ডি আছে, সেই ক্ষেত্রে এস আর ডি যোগ, ঠিক আছে? তাহলে সবার বাইরে শুধু এস থাকলে এস এর যে কটা ইলেকট্রন সেটাই, সবার বাইরে যদি আমার এস আর পি থাকে তাহলে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10, আর সবার বাইরে যদি এস থাকে আর তার আগের কক্ষপথে ডি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এস আর ডি যোগ করব, ঠিক আছে? তাহলে এটা যেহেতু 3 নাম্বার নিয়ম, তাহলে এটা হচ্ছে কত, এটা। এরপর বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটা? আমরা একটা ছন্দ দিয়ে তোমাদের মনে বলতে বলছি, সেটা হলো কি আর এম আই ভি ইউ এক্স জি, ঠিক আছে? আর্মি ভি ইউ এক্স জি। তো এইটার মধ্যে আর যেটা, এর ল্যামডা হলো ম্যাক্স, আর এই পাশে ল্যামডা সব থেকে কম, তার মানে বাম থেকে ডানে যেতেছে মানে কি ল্যামডা কমতেছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর নিচের কোনটি সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সবার বামে যারা থাকবে তারাই, প্রথমে আছে আর তে রেডিও ওয়েভ, এম তে মাইক্রোওয়েভ, আই তে ইনফ্রারেড রে, ভি তে ভিজিবল বা দৃশ্যমান, ইউ তে ইউভি বা অতিবেগুনি, এক্স তে এক্স রে, জি তে গামা রে। তাহলে সবার বামে যারা আছে দেখো রেডিও ওয়েভ, এই রেডিও ওয়েভের আরেকটা নাম কিন্তু টেলিভিশন তরঙ্গ, ঠিক আছে? মাইক্রোওয়েভ তে মাইক্রোওয়েভ, তাহলে রেডিও ওয়েভের আরেকটা নাম কি, টেলিভিশন বা টিভি। তাহলে এটার অ্যান্সার হবে কি ঘ, ঠিক আছে? এটার আরেকটা নাম আমাদের এখানে থাকে না, তোমরা একটু মনে রাখবা। তাহলে এরপরে আসো, নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি অরবিটালের জন্য সঠিক। তাহলে ডি অরবিটাল যে বলছে, আমরা কেমনে লিখি, এন লিখি, তারপর এল লিখি, তারপর এম লিখি, তারপর এস লিখি। তাহলে ডি এর জন্য এল এর মান কত হবে, এস পি ডি, 3 নম্বরে আছে মানে 2, তাই না? 0 1 2, তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য 2 হবে। তাহলে আমরা দেখবো যে 2 নম্বরে আসলে 2 আছে কোথায়, দেখো এটা 2 নম্বরে 2 আছে না, 3 আছে, তাহলে এটা বাদ, তাই না? ওটা এফ এর জন্য। এটা 2 নম্বরে 2 আছে, তাহলে এটা হবে, এটাও তো বাদ। তাহলে এটা আর এটা, তারপর ডি বলছে, দেখো এবার দেখো ডি আসলে কোথায় থাকে। আমরা বলছি যেটা প্রথম নাম্বার যে কক্ষপথ, তার মধ্যে যেহেতু কক্ষপথ নাম্বার 1, তাহলে তার ক্ষেত্রে শুধু একটা থাকবে, সেটা হলো এস, 1s। কক্ষপথ যদি 2 হয় সেই ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, 2s আর 2p। কক্ষপথ যদি 3 হয় তাহলে তিনটা থাকবে, এস পি ডি, মানে 3s 3pd। কক্ষপথ যদি 4 হয় তাহলে চারটা থাকবে, এস পি ডি এফ। তাহলে ডি থাকবে অবশ্যই 3 থাকা লাগবে বা 4 থাকা লাগবে। তাহলে এখানে 4 আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ডি অরবিটালের জন্য এরপরে দেখবে এখানে 1 আছে আর এখানে 0 আছে,
তাহলে জিরো কি কখনো এস এর মান সম্ভব? এস তো সবসময় প্লাস হাফ বা মাইনাস হাফ হয়, তাহলে এটা কখনোই কি সম্ভব না? সম্ভব। তাহলে এটা কিন্তু আগেই বাদ। তাহলে অ্যান্সার হবে কোনটা? তাহলে অ্যান্সার হবে, দেখো এখানে বলছে যে এখানে 4 2 1 এটা হলো মাইনাস হাফ, তাহলে এটা তো আসলে সঠিক, তাই না? 2 মানে ডি, এটা তো 1 হইতে পারে, আর এটা কি মাইনাস হাফ, তাহলে অ্যান্সার হবে কিন্তু ঘ। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো। নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব, মানে হইতেই পারবে না? তাহলে আমরা নিয়ম, প্রথমটা হলো এন, তাহলে প্রথমটা হলো এন, আর এল এর মান আমরা জানি কত? 0 থেকে n মাইনাস 1, তার মানে n এর মান যদি 4 হয় তাহলে এল এর মান 4 এর থেকে মিনিমাম 1 কম হইতে হবে। ঠিক আছে, মানে 3 2 1 যাই হইতে পারে। এক কথায় এল এর মান 4 এর থেকে, মানে n এর থেকে 1 কম হওয়া লাগবে। আর এল এর মান যেইটাই হবে, ওই 0 1 2 3 যাই হোক, তার এম এর মানটা হবে ওটার মাইনাস এল থেকে প্লাস এল। ঠিক আছে, মানে ওই সংখ্যাটাই এল যা হবে তাই হবে, সেটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত এর মধ্যেই হইতে হবে। তার মানে এল কখনো, এম কখনো এল এর থেকে বড় হইতে পারবে না, তাই না? তার সমান হইতে পারবে মাইনাস থেকে প্লাস পর্যন্ত। তাহলে আমরা দেখি এখানে 3 দিছে, তাহলে এল কত? 2 দিছে, ঠিক আছে, কারণ এল এর মান অবশ্যই এন এর থেকে মিনিমাম 1 কম হইতে হবে। ঠিক আছে, এখানে এম এর মানও দেখো -2 দিছে, ঠিকই আছে। এই এম এর মান এল এর সর্বোচ্চ এল পর্যন্ত হইতে পারে প্লাস বা মাইনাস, তাহলে সেটা হয়েছে, সমস্যা নাই, এটা প্লাস হাফ, তার মানে এটা সম্ভব। 4 0 0 প্লাস হাফ, এটা সম্ভব। 3 2 এই যে দেখো এখানে এম এর মান -3 দিছে, তাহলে এটা কি সম্ভব? আমি আগেই বলছি এম কখনো এল এর থেকে বড় হইতে পারে না, সর্বোচ্চ অর সমান হবে মাইনাস অত থেকে প্লাস অত, তাহলে এই ক্ষেত্রে হবে গ। তারপর এরপরে দেখবা যে 7 নাম্বার যেটা বলছে যে এটাতে আইসোটপে নিউট্রন সংখ্যা কত। তাহলে নিউট্রন আমরা কেমনে জানি? উপর থেকে নিচে বাদ দেওয়া লাগে, তাহলে 15 থেকে 7 উপর থেকে নিচে বাদ দাও, তাহলে উপর থেকে নিচে বাদ দিলে 8 হয়, তাহলে অ্যান্সার হবে 8। তারপর এখানে বলছে যে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ইউভি ব্যবহৃত হয় কোনটা? এটা হলো এমআরআই। ঠিক আছে, ব্রেন নিয়ে যদি কাহিনী হয় দেখবা যে এমআরআই এখানে আছে। তারপর এখানে দেখবা যে জাল নোট জাল টাকা, জাল নোট জাল টাকা, এটা তো তোমরা আগে থেকে জানো, এটা হলো ইউভি, এটা নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে, এরপরে দেখবা বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে একটা পূর্ণ আবর্তন সম্পন্ন করতে কয়টি পূর্ণ তরঙ্গ তৈরি করবে? এটা মনে রাখবা যে একটা কক্ষপথে কতগুলা পূর্ণ তরঙ্গ তৈরি করবে, সেটা হলো এন এর মান, মানে তার কক্ষপথ যত, সেই ক্ষেত্রে ততগুলো পূর্ণ তরঙ্গ তৈরি করবে। এটা যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে এরকম দুইটা ঢেউ আসলে থাকবে, একটা এই দুইটা। ঠিক আছে, মানে যত কক্ষপথ যত নাম্বার তার ততগুলা আমার ল্যামডা লাগবে। তাহলে ল্যামডা মানে কি? পূর্ণ তরঙ্গ। তাহলে চতুর্থ কক্ষপথ বলছে, তার মানে এখানে 4টা পূর্ণ তরঙ্গ বা 4টা ল্যামডা তৈরি করবে, তার মানে 4টা এখানে ল্যামডা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখবা সোডিয়াম, এটা একটু মুখস্থ করা, তোমাদের বইয়ে দেখবা যে এগুলার কয়েকটা রেখার কিন্তু কয়েকটা দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেবে যে 590 ন্যানোমিটার। ঠিক আছে, তো রিডবার্গ ধ্রুবকের মান তোমরা জানো আর এইচ, এটার মান কত? 10 96 78 00, এটা হলো মিটার ইনভার্স। এখন এখান থেকে তোমার যে কোনো এককে দিতে পারে, তো তুমি ওই একটাই করবা। তাহলে তুমি যদি দেখো ওরা কি দিছে যে 1.6 পয়েন্ট, আচ্ছা এটা তো তাহলে আগেই বাদ, রিডবার্গ এগুলাও বাদ, এগুলাও বাদ, তাহলে এটাই আসলে সঠিক। কারণ এটারে যদি আমি 1 পয়েন্ট করি, তাহলে পয়েন্ট আমি এই জায়গাতে দিলাম, তার মানে কয় ঘর ছোট বানাইলাম আমি? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, 7 ঘর ছোট বানাইছি, তাহলে 1.09, এটার সাথে আমি 10⁻7 দিব। ঠিক আছে, তাহলে এটা মিটার সিম্বল হবে, তাহলে এটা হলো অ্যান্সার হবে এটা। ঠিক আছে, আচ্ছা এটা যদি সেন্টিমিটারে যায় তখন কি করবে? দেখো এটা তো মিটার, মিটার থেকে সেন্টিমিটারে যাবা, সেন্টিমিটার ইনভার্স, তাহলে আমি কি করব? নর্মাল মিটার থেকে সেন্টিমিটারে গেলে আমার কি করা লাগে? মিটার থেকে সেন্টিমিটারে গেলে আমার 1000 দিয়ে গুণ করা লাগে, বাট এটা তো ইনভার্স আছে, তাহলে তুমি 1000 দিয়ে ভাগ করবা, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 10⁵ হবে, তখন 1.0 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে নর্মালি আমরা যা করব, গুণ করব, যেহেতু ইনভার্স আছে তার মানে আমরা উল্টা। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এই যে মিউ বার, মিউ বার মানে কি? তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা, এই তরঙ্গ সংখ্যা সবসময় 1/λ, এটা সঠিক। আর মিউ হলো কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান c/λ, এটাও সঠিক। ই ইকুয়াল এইচ নিউ, এটাও সঠিক, কিন্তু এটা হলো ভুল, কারণ ই ইকুয়াল আমি দেখলাম যে এইচ নিউ, আর নিউ সমান কি? c/λ, তাহলে এইচ c/λ, তাহলে ই হলো কি? ল্যামডার ব্যস্তানুপাতিক, তাহলে এটা সমানুপাতিক দিচ্ছে, এটা তাহলে ভুল। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 গুণ 10⁻34 জুল সেকেন্ড, অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, বোর ব্যাসার্ধ কত? মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, এটা চাইছে। তাহলে আমরা এক্ষেত্রে সূত্র জানি কি? আর এন, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে এন স্কয়ার গুণ, তাই না? আর যে কোনো কক্ষপথের শক্তি, এটা হলো প্রথম কক্ষপথের শক্তির সাথে এন স্কয়ার হলো ভাগ, তাই না? এটাই আমরা জানি। এখানে আর ওয়ানের একটা মান আছে 0.53 অ্যাংস্ট্রম,
0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটা আমরা কিভাবে করব, এত গুণন 10⁻10, ঠিক আছে 10, তাহলে আমরা কি করবো, এটার অ্যাংস্ট্রম তাহলে মিটার হয়ে যাবে। তাহলে এখানে আমার দেখা লাগবে যে অপশনে কি দেওয়া আছে, দেখো তার মানে 0.53 10⁻, এগুলা মিটারে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 0.53 গুণ 10⁻10 মিটার। বাট এখানে দেখবা যে ওই 0.53 না লিখে 5.2 দেওয়া আছে, এটা -11। তাহলে এখানে যদি আমি 10 থেকে -11 করি, তার মানে কি এই 0.53 এর যদি আমি 5.3 বানাই, তার মানে কি আরে আমি এক ঘর এই পাশে বড় বানাইলাম, তাহলে আমি যদি এই পাশে এক ঘর বড় বানাই, তাহলে এই পাশে আমার এক ঘর ছোট বানাইতে হবে, তাই না? তুমি তো যে কোনো এক পাশে বড় ইচ্ছা মতো বানাতে পারবে না, তোমার এক পাশে বড় করলে আরেক পাশে ছোট করতে হবে। তো এই পাশে যেহেতু আমি এক ঘর বামে আইনা বড় বানাইলাম, এটার আমার এক ঘর ছোট বানাইতে হবে। তাহলে 10⁻10 থেকে 10⁻11 হয়ে যাবে, তাহলে তো এক ঘর ছোট হইলো। আমরা জানি -10 থেকে -11 ছোট। তাহলে 5.3 গুণ 10⁻11, এটাই দেখো প্রথমে দেওয়া আছে, 5.3 না দিয়ে 5.29 দেওয়া আছে, যেটা কিন্তু একই, ঠিক আছে। নিচের কোনটা কম্পোজিট কণিকা, দুইটা আছে, একটা হলো আলফা কণা, একটা ডিউটেরন। ডিউটেরন দেওয়া আছে, একটা হলো আলফা কণা, ঠিক আছে, আরেকটা হলো আলফা কণা, আলফা কণা। আচ্ছা, নিচের কোনটা আইসোবার, আমরা জানি আইসোবার কেমনে চিনি, যখন যদি ভর সেম থাকে, মানে উপরে সেম থাকে, তাহলে এখানে দেখাই যে দুইটারই উপরে সেম, তাহলে এটা হলো আইসোবার, ঠিক আছে। নিচের কোনটা আইসোটন, আইসোটন ন মানে কি নিউট্রন সেম, নিউট্রন সেম, নিউট্রন সেম। তাহলে নিউট্রন আমরা কেমনে পাই, উপর থেকে নিচে বিয়োগ, তাহলে উপর থেকে নিচে বাদ দাও, 14 থেকে 6 বাদ দিলে পাই 8, এখানে 14 থেকে 7 বাদ দিলে পাই কত, 8 তো হইতেছে না, তাহলে এটা বাদ। 14 থেকে 6 বাদ দিলে পাই 8, 13 থেকে 6 বাদ দিলে পাই 7, তাহলে এটাও বাদ। 14 থেকে 6 বাদ দিলে পাই 8, 16 থেকে 8 বাদ দিলে পাই 8, তাহলে এটা দেখো পার্থক্য সেম, তাহলে এটা হবে অ্যান্সার। উপর নিচে পার্থক্য করলে নিউট্রন পাই, আর যেহেতু নিউট্রন সংখ্যা দুইটারই আমি সেম পাইলাম, তাহলে এটা হলো আইসোটন, ঠিক আছে। নিচের কোণে ডি, ল্যামডা ইকুয়াল h/mv, এটা হলো ডি বগলির সমীকরণ, ঠিক আছে। এখানে এমবি হলো কণা ধর্ম, আর ল্যামডা হলো কি তরঙ্গ ধর্ম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের কণা ধর্ম ব্যস্তানুপাতিক। ডি বগলি এটাই বলছে, যে কোনো একটা কণার, গতিশীল কণার তরঙ্গ আর কণা দুই ধর্মই থাকে, ঠিক আছে, এটা দ্বৈত ধর্ম বলে। আচ্ছা, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা কোনটা, এমবি এর ইকুয়াল nh/2 পাই, তাহলে এমবি এর ইকুয়াল nh/2 পাই, ঠিক আছে। নিচের কোনটির উপর ভিত্তি করে অরবিটাল সময় ইলেকট্রন বিন্যস্ত হয়, এটা হলো আববাহ নীতি, তাই না। আগে 4s এ যাবে না 3d তে যাবে, কোনটাতে যাবে আমরা কেমনে ভাবি, এমনিই ভাবি, ঠিক আছে, আববাহ নীতি। এখন দেখো মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, দেখো উপশক্তি স্তরে, তাহলে উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো কত, 2 × 12 + 1। আর আমরা জানি ইলেকট্রনকে দুই দ্বারা ভাগ করলে অরবিটাল পাই, তাহলে উপশক্তি স্তরের অরবিটাল কত, উপশক্তি স্তরের অরবিটাল হলো কত, 12 + 1, তাই না। আর আমরা যদি শক্তি স্তর, উপর না, এলে তো এসপিডিএফ এর জন্য, উপশক্তি স্তর মানে কি এসপিডিএফ। আর শক্তি স্তর যদি বলি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এর ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে ইলেকট্রন আমরা জানি 2n², তাহলে এই ক্ষেত্রে অরবিটাল কত হবে, জাস্ট ওই যে বললাম 2 দ্বারা ভাগ, মানে n²। তার মানে তোমার যদি বলে তৃতীয় কক্ষপথে অরবিটাল কয়টা, তাহলে 3 এর উপর স্কয়ার 9টা, চতুর্থ কক্ষপথে কয়টা, 4 এর উপর স্কয়ার 9টা। তোমার যদি বলে এস এর উপর কয়টা, এস এ কয়টা, এন্ড তুমি জানো এসি ইলেকট্রন থাকে 2টা, তাহলে অরবিটাল হলো একটা। পি এ কয়টা, পি এ তুমি জানো ইলেকট্রন p6 6টা থাকে, তাহলে অরবিটাল হলো 3টা। ডি এ আমি জানি ইলেকট্রন থাকে 10টা, তাহলে ডি এর অরবিটাল 5টা। এফ এ জানি ইলেকট্রন থাকে 14টা, তাহলে এফ এর অরবিটাল 7টা। এক কথায় ইলেকট্রনের অর্ধেক হলো কি অরবিটাল। তাহলে এই যে এফ এ যে 7টা হইলো, এটা কেমনে আইলো, ওই যে অরবিটাল 12 + 1 অরবিটালের এই সূত্র দিয়ে, ঠিক আছে। এফ এর জন্য এল এর মান 3, 3 × 6 + 1 7, তাহলে এমনি আসছে, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন বর্ণের ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে, হাইড্রোজেন ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে। আচ্ছা, মনে রাখবা লাইমেন, লাইমেন যেটা, লাইমেন হলো ইউভি, বাম আর হলো দৃশ্যমান, বাকি সব অবলোহিত, ঠিক আছে। তাহলে লাইমেন হলো ইউভি, বাম আর দৃশ্যমান, বাকি সব অবলোহিত, তাহলে ব্র্যাকেট বলছে মানে অবলোহিত মানে আয়ার। আচ্ছা, ডি এক্স ওয়াই, আমরা জানি ডি অরবিটালে কয়টা থাকে, এরকম এরকম দুইটা ডাম্বেল থাকে, ডাবল ডাম্বেল। আর ডাবল ডাম্বেলের লোব কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে ডাবল ডাম্বেলের লোব হলো 4টা, এই যে 4টা। আচ্ছা, এখানে বলছে এন এর মান 2, এল এর মান -1, এম এর মান +1, অরবিটালের প্রতীক কোনটা, তাহলে 2 যদি হয় তার মানে আগে 2, এল এর মান 1 দিছে, তাহলে এল এর মান 1 কার ক্ষেত্রে, এল এর মান 1 হলো পি এর ক্ষেত্রে, তার মানে 2p। আর এম এর মান 1, আমরা জানি এম এর মান, যেহেতু এটা এল এর মান হলো 1, তাহলে এম এর মান কি হইতে পারে, -1, 0 + 1। এই ক্ষেত্রে আমরা জানি 0 যেটা, এটা হলো 2px, যেহেতু এটা p এর জন্য, তাই না, এল এর মান যেহেতু 1, তার মানে এটা তো অবশ্যই p। আর আমরা জানি p এর অরবিটাল থাকে 3টা, m দ্বারা কিন্তু অরবিটালই বোঝায়, তো p এর অরবিটাল তো 3টা, তার মানে m এর মান 3টা অবশ্যই আমি পাবো, এই যে -1, 0 + 1। যদি এল এর মান 2 হয়, তার মানে সেটা ডি, আমরা জানি ডি এর অরবিটাল কয়টা, 5টা, একটু আগে বললাম,
তাহলে সেই ক্ষেত্রে পাঁচটা মান কি পাবো? ওই যে -2 0 -1 0 +1 +2 এইভাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু তিনটা মান আমি পাবো, মনে রাখবা 0 হলো 2px, -1 হলো কি 2pz, আর +1 হলো কি 2py। এটা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে +1 বলছে, তার মানে 2py। নিচের কোন অরবিটালে শক্তি সর্বনিম্ন হবে? তাহলে শক্তি হলো কি n + l এর সূত্র। তাহলে এখানে 3 + l, d এর জন্য l এর মান কত? 2, তার মানে 5। এখানে 4 + a 0, তার মানে 4। এখানে 4 + 1 মানে 5। এখানে 3 + 0 মানে 3। তাহলে সব থেকে শক্তি সর্বনিম্ন হলো এর 3। 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম 10⁻10 মিটার। বাট এখানে মিটার নাই, সেন্টিমিটারে চাইছে। তাহলে এটারে আমি যদি মিটার করতে চাই, এই সেন্টিমিটার করতে চাই, তাহলে 1000 দিয়ে গুণ। তাহলে 10⁻10, সরি 100 দিয়ে গুণ। তাহলে 100 মানে 10⁻2 দিয়ে গুণ করলে আমি সেন্টিমিটার পাবো। তাহলে এটার 10⁻8 হয়। আচ্ছা, বামার সিরিজ দেখো, বামার সিরিজ বলছে, তার মানে n1 এর মান 2। যেই সিরিজ বলবে তার জন্য n1 এর মান অত। n1 মানে কি? ইলেকট্রন কোথায় আসতেছে, ইলেকট্রন যেখানে আসবে, যেটা অবশ্যই ছোট মান হয়। বামার সিরিজের ক্ষেত্রে n2 এর মান 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে n2 এর মান 3, তাহলে n1 এর মান তো 2 পাইলাম, আর 3, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হলো 1/λ সমান rh ইনটু 1/n1 স্কয়ার। n এর মান কত? 2, তার মানে 4, ইনটু 1/n2 স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে 9। তাহলে এটা তোমরা হিসাব করে দেখবা 36, এটা হলো 5rh। তাহলে ল্যামডা চাইছে, উল্টাই দিব। তাহলে ল্যামডা সমান কত? 36/5rh। ঠিক আছে, 36/5rh। তাহলে এইটা তোমরা যদি করো তাহলে একটু দেখবা যে কত আসে। 36 গুণন 5, আর এর মান কত? 1.0, 10⁻7। তাহলে এই 10⁻7টা উপরে যখন যাবে 10 কি -7 হয়ে যাবে। আর এই যে 1.09 মানে কি? এটা 1.1, 1.1 দিয়ে 5 রে গুণ করলে কত হয়? 5.5। তাহলে 5.5, আর উপরে আমার থাকতেছে কত? 36। তাহলে 36টা 5.5 দ্বারা ভাগ করলে কত হয়? 5.5 দিয়ে ভাগ কতবার যাবে? 5 6 30, মানে 6 বার যদি যায় তাহলে 5 6 30, আর 0.5 দিয়ে যদি 5 গুণ করি 33 এর মতো হয়। তার মানে 6 বার যদি আমি যাই, 6 বার গেলে 33 পর্যন্ত হয়। তাহলে 6 এর থেকে একটু বড় হবে। 6 এর থেকে বড় অপশন দেখে একটাই আছে, তার মানে এই যে এটাই। ঠিক আছে, তাহলে দেখবা যে এটাই হবে। 10⁻⁻ উপরে যদি যায় তাহলে 10⁻⁻ এখানে কত? -7। কিন্তু এটা তো আমার কি মিটারে, তাহলে এটা যদি আমি কি করি, এটা যদি আমি সেন্টিমিটার করি, 1000 দিয়ে গুণ করবো, 1000 দিয়ে গুণ করে -5 হয়। তার মানে এটাই आंसर। ঠিক আছে, যেহেতু 6.6 এর উপরে একটা মিলে যাইতেছে, আবার ওটা মিলতেছে। তৃতীয় শক্তির জন্য এম্পিয়ার ইকুয়াল কি nh/2 পাই। তৃতীয় মানে কি 3h/2 পাই, তার মানে 3h/2 পাই। কোন মতবাদ পরমাণুকে সৌরজগতের মডেল? তার মানে রাদারফোর্ড পরমাণু মডেল। তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত? কম্পাঙ্ক মিউ, মিউ ইকুয়াল কি c/λ। c হলো 3 × 10⁸। ল্যামডাও আমার মিটারে বসাইতে হবে। তাহলে 486.7 কোন ন্যানোমিটার আছে, তাহলে 10⁻⁻9। তাহলে এটা -9, এটা যদি উপরে চলে যায় তাহলে কত হবে? উপরে আছে 10⁸, নিচে আমার -9, উপরে গেলে 2⁹ হয়ে যায়। তাহলে উপরে যদি যায় ন্যানোমিটার, তাই না? -9, ঠিকই আছে। সি মিউকাল c/λ, ফ্রিকোয়েন্সি চাইছে, তাইলে এতে উপরে গেলে 10⁹ হয়ে যায়, এটা হবে 10⁻17। আর উপরে আমার 3 আছে, আর নিচে আমার 400 এত। তাহলে এটারে যদি আমি 4.86 বানাই, তাহলে নিচে আমার 10⁻7 হয়ে যেত, আর 7 যদি উপরে যেত তখন 10⁻⁻7 হইতো নিচে, যদি 4.86 বানাইতাম। আর -7টা উপরে গেলে +7, তাহলে 8 7 15, এটা হইতো 15। ঠিক আছে, এটা হইতো 15। তাহলে 3, এই 3 রে যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো? আচ্ছা, এখানে এখানে সব 10⁻⁻, আছে তাই না? হার্টজ। c/λ, ল্যামডা হলো 486 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত? 10⁻, ওটারে মিটার করতে গেলে 10⁻⁻9 দিয়ে গুণ করতে হবে, নরমাল কথা। উপরে তো এতই হবে।
তাইলে এটা তো মাইনাস, সবগুলা মাইনাস দেওয়া আছে, বাট এটা তো আচ্ছা উপরে যদি হয়, আচ্ছা এখানে সবগুলাই আচ্ছা 6 না, ঠিক আছে। তাহলে এই 3 দ্বারা যদি আমি এটার এক কাজ করবো, তাহলে এটার আমি একটু 30 বানাইলাম, তাহলে এটারে 15 জায়গাতে আমি তখন 14 বানাবো, এক ঘর ছোট করবো 14। তাহলে এখন 4 দিয়ে যদি আমি 30-এ ভাগ করি, 4 4.8 আছে, তাহলে 7 বার যাবে না, 7-এর থেকে একটু কম যাবে, কারণ 4 7 28 হয়, কিন্তু 0.8 আছে, 7 8 56, তাহলে মানে 33 হয়ে যায় যদি আমি 8 বার দিই, তাহলে আর একটু কম, মানে 33 হয়ে যায় যদি আমি 7 বার দিই, ঠিক আছে, তাহলে 7-এর থেকে একটু কম মানে 6। তাহলে এখানে দেখো 6.2টা আছে, তাহলে এটা অনেক কাছাকাছি হয়, এই জন্য তুমি এটা এমনি আসলে পারবা না, তাহলে দুইটার মধ্যে একটা হবে, তুমি অন্তত এটা আন্দাজ করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেটর করে দেখবা, ঠিক আছে, অ্যান্সার এটা এখানে দেওয়া আছে মনে হয়, এটা একটু ক্যালকুলেশন করে দেখবা, এটা একটু ক্যালকুলেশনটা করে একটু দেখবা, ঠিক আছে, ওইটাই আসলে হবে। আরো যদি একটু সূক্ষ্ম সময় নিয়ে করো, তাহলে দেখবা যে ওটাই আসলে পাইতেছি, ঠিক আছে। যত সময় নিয়ে তো আমাদের এগুলা, এবার দেখো নিচের কোন রশির ফ্রিকোয়েন্সি বেশি হবে, তাহলে আর এম আই ভি ইউ এক্স জি, এক্ষেত্রে এর তো ল্যামডা বেশি, আর ল্যামডার ব্যস্তানুপাতিক থেকে আমরা জানি ই সমানুপাতিক মিউ, সমানুপাতিক মিউ বার সমানুপাতিক কোণ বাই ল্যামডা, যার ল্যামডা বেশি তার ফ্রিকোয়েন্সি কম, তাহলে আর ফ্রিকোয়েন্সি কম, তোমার ফ্রিকোয়েন্সি বেশি যাচ্ছে, ফলে লাস্টের দিকে যারা আছে তাদের বেশি। তাহলে এই যে এক্স রে, এক্স রে আগে কিছু আছে না, তাহলে এক্স রে হবে। এরপরে দেখো বলছে অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন তৃতীয়, তৃতীয় আসে মানে কি, প্যাসচেন, তাই না। এক নম্বরে যদি আসে লাইম্যান, 2 নম্বরে আসলে বামার, 3 নম্বরে প্যাসচেন, 4 নম্বরে ব্র্যাকেট, 5 নম্বরে ফোন, 6 নম্বরে হ্যামব্রেস। ইলেকট্রন সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কি, দুইটা সি দিয়ে, ক্রোমিয়াম আর কপার, তাই না। ক্রোমিয়ামে কি হয় 3d5 4s1, কপারে কি হয় 3d10 4s1। আগে 4s এ যাওয়ার কথা ছিল দুইটা, তারপরে এলেতে যাওয়ার কথা ছিল, বাট লাস্টে ইলেকট্রনগুলো আবার 3d তে ঢুকে যায়। আচ্ছা এখানে আব্বাও নীতির মানা হয়নি কোনটা, দেখো এখানে কিন্তু আসলে প্রত্যেকটাই মানা হয়েছে, তুমি যদি দেখো যে সবগুলাই একক দিকে গেছে, তাই না, কিন্তু বাস্তবে এটা গ নাম্বার একটু তাকাও, দেখো 5s, 5s এর পর ওরা 5p দিছে, বাট এটা তো না, 5s এর পর আমরা যে জানি কি হয় 4d আসে, তাই না, শক্তির অনুযায়ী 4d আসবে, তাই না, কারণ 4d এর শক্তি আর 5p এর শক্তি কিন্তু একই, বাট 4d এর আগে n এর মান কম, এই জন্য 4d আসবে, বাট 5s এর পর ওরা 4d না দিয়ে 5p দিছে, এটাই ওরা ভুল করছে, এই জন্য এটার অ্যান্সার হলো গ। M3 প্লাস মানে 3 প্লাস মানে কি, 3 ইলেকট্রন ত্যাগ করছে, ওই অবস্থায় তার ইলেকট্রন হলো 23টা, তাহলে নরমাল এম এর কয়টা হইতো 26টা। ক্রোমিয়ামের অযগ্ন ইলেকট্রন এই যে দেখলাম 3d5 আর 4s1, তো 3d5 মানে কি, এই যে ডি অরবিটালে যে আছে 5টা অরবিটাল, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা হলো 3d5, আর 4s1 তো একটা আছে, তাহলে 6টাই তো আমার অযগ্ন, তাই না, 6টা। নিচের কোন পরমাণুতে ডি অরবিটাল ইলেকট্রন আছে, তাহলে এই যে স্ক্যান্ডিয়াম আমরা জানি 21 থেকে শুরু হয়, তাই না, 21-এর আগে তো 20, ওরা তো এস ব্লক, ওরা তো না, 21 থেকে শুরু হয়, স্ক্যান্ডিয়াম থেকে একবারে 30 পর্যন্ত, 30 পর্যন্ত সবগুলো কিন্তু এখানে কি হবে, দেখবা যে ডি হয়েছে, ডি আছে। কোন বিকৃত রশ্মি তরঙ্গ 820 হলে শক্তি কত, তাহলে শক্তি এখানে কি জানি আমরা, ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, এই যে এইচ সি, এইচ এর মান 6.626 গুণন 10 টু দি পাওয়ার কত 34, আর এটার মান 3 গুণন 10 টু দি পাওয়ার 8, এটা তোমরা যদি একসাথে গুণ করো দেখবে যে 1.98 গুণন 10 টু দি পাওয়ার -25 পাবা, এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। তাহলে এইচ সি কারণ কখনো তো চেঞ্জ হয় না, তাহলে 1.98 গুণন 10 টু দি পাওয়ার -25, আর নিচে আমার কত 820, 820 820 গুণন 10 টু দি পাওয়ার -9 হবে, বাট এই 9টারে আমি -7 করলাম, 8 এর পর একটা পয়েন্ট দিলাম, এখানে 2 ঘর ছোট করে, এখানে আমি 2 ঘর বড় করে দিলাম, -9 থেকে 2 ঘর বড় করে -7 করে দিলাম। তাহলে এখন একটু ক্যালকুলেশন আসবা, দেখো এখনো হয় নাই, উপরেরটারে আমার একটু বড় বানাইতে হবে, তাহলে উপরেরটারে আমি এক ঘর বড় বানায় 19 বানাইলাম, 19.8, তাহলে এটারে আমি বড় বানাইছি, ফলে এটারে আমার ছোট বানাইতে হবে, ফলে -25 থেকে -26 এক ঘর ছোট বানাইলাম, আর নিচে আমার 8.2 আছে, এরপর 10 টু দি পাওয়ার -7, তো -7টা উপরে গেলে 10 টু দি পাওয়ার +7 হয়ে গেল, নিচে আমার 8.2, 8.2 দিয়ে আমি 19টা ভাগ দিলে কত হয়, 8 দুগুণ 16, তাই না, 8 দুগুণ 16, 16 আর 4 20, তার মানে 2 মানে 2.5 এর মতো একটা যাবে, 2.5, 2.5 এর থেকে একটু কম, তাহলে 2.5 গুণন, এখানে দেখো 2.5 এর থেকেও কিন্তু কম আসবে, ঠিক আছে, আর 10 টু দি পাওয়ার -7 আর প্লাস -26 আর +7, তার মানে কত -19, তার মানে 2.5 10 টু দি পাওয়ার -19, 2.5,
2.5 কি অপশন এরকম আছে? আচ্ছা এখানে সবগুলাই দেখো আবার 2 পয়েন্টই দেওয়া আছে, তার মানে টেনশন নাই। 2.5 না 2.4, তার মানে 2.4 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই যে দেখো ক নাম্বারটা আছে, তাহলে অ্যান্সার ক। অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সবথেকে বেশি কোনটা? দেখো এখানে অরবিটালে ইলেকট্রন ঘনত্ব বেশি 1s এ না, কারণ 2p, p তো একটু বড়, s তো হলো ছোট, তাই না? বাট 1s এর থেকে 2s তো আরো একটু বড়, তাই না? 3s তো আরো বড়, তাহলে 1s টা সব থেকে ছোট। 1s এ দুইটা ইলেকট্রন, 2s এ দুইটা ইলেকট্রন, 3s এ দুইটা ইলেকট্রন, বাট 3s আকার তো বড়, 2 তার থেকে একটু ছোট, 1s তো সবার ছোট, তাহলে ছোট জায়গাতেই সে বেশি ইলেকট্রন নিতেছে, তাহলে এটা হবে অ্যান্সার খ। এক নম্বর হচ্ছে লাল, এই যে সবগুলোর একই এক নম্বর শক্তি বলছে, তার মানে ওই যে আবার 1.98 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 25, আর আমার নিচে হবে এখানে কত দিছে 6.65 ন্যানোমিটার আছে, তাহলে এখানে মাইনাস 6 করে 7 করে দিলাম, মানে আগের মতোই, ঠিক আছে? তাহলে ওটারে আবার বড় বানাও, 19.8 বানাও, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 26 হয়ে যায়, আর এটার উপরে গেলে 10 টু দি পাওয়ার 7 হয়ে যায়, আর নিচে আমার 6.65, তাহলে 6 রে যদি আমি করি 3 বার গেলে 3 6 18 হয়, বাট 65 আছে, তাহলে সেটা 19 এর বেশি হয়ে যাবে, তার মানে ঠিক আছে প্রায় 3 বারই যাবে, তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 26 আর 7, তার মানে কত হয় মাইনাস 19, তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19 হয়ে আছে। দেখো এই যে এটা দেখো 3 প্রায় কাছাকাছি 2.98, তাহলে এইটা 3 অরবিটালের জন্য m এর মান সেট কোনটা? ডি যেহেতু বলছে, ডি এর জন্য এল এর মান কত? এসপিডি 3 নম্বরে আছে, তার মানে 2, তাই না? কারণ 0 1 2, আর তাহলে এম এর মান কত হবে 2 এর জন্য? -2 -1 0 +1 +2। এখানে বলছে সমীকরণে লাইমান সিরিজের n1 এর মান কত? তাহলে n1 এর মান সবসময় সিরিজ অনুযায়ী বলি, যেই সিরিজ যত নাম্বার আছে তার n1 এর মান তত, লাইমান যেহেতু 1 নাম্বার আছে তার n1 এর মান 1। পরমাণুর দুটি কণিকার সংখ্যা পরস্পর সমান, পরমাণুর কোন দুটি কণিকার সংখ্যা পরস্পর সমান? আমরা কি না জানি বাইরে যতগুলো ইলেকট্রন থাকে সেন্টারে ততগুলো প্রোটন থাকে, তার মানে ইলেকট্রন ও প্রোটন সমান সংখ্যকই থাকে, এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। উচ্চ শক্তি অরবিটাল নিচের কোনটা? সবথেকে অরবিটাল শক্তি বেশি কোনটা? 4f, 4 + 3 মানে কত? 7, এটা হলো 5, 5 + 1 মানে 6, 6 + 0 মানে 6, তাহলে অ্যান্সার হবে এটা। পি অরবিটালের আকৃতি কিরকম? পি অরবিটালের আকৃতি হলো ডাম্বেল আকার, এস হলো গোলাকার, ডি হলো ডাবল ডাবল। নিচের কোনটি পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের পি ব্লক ভুক্ত? আচ্ছা এটা একটু কেমনে মনে রাখবা দেখো, আমরা এটা সবার বামে যারা আছে, প্রথমে আছে হিলিয়াম, হিলিয়ামের পরে আছে নিয়ন, নিয়নের পর আছে আর্গন, আর্গনের পর আছে ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে জ্যানন, জ্যাননের পর রেডন। হিলিয়াম হলো 2, নিয়ন হলো 10, আর্গন হলো 18, এই কয়েকটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? জ্যানন হলো 54, রেডন হলো 86, এই কয়েকটা একটু মনে রাখবো। তাহলে এবার দেখো, এবার আমি যাই প্রথমে 3 নাম্বারে যাই, তাহলে হিলিয়াম তো যেন সবার ডান পাশে আছে, তাহলে হিলিয়াম সবার ডান পাশে, ফলে 2 আছে হিলিয়াম, ফলে 3 যে সে কি করবে সবার বাম পাশে প্রথম হলো, আর বাম পাশে তো প্রথমে কি আছে এস ব্লক, তাহলে এটা তো বাদ। তারপর 11 আসো, এই যে 10, 10ও কি হবে 11, 11 আছে, তাহলে 11 কি হবে 10 এর ঠিক পরের মৌল, তার মানে সে আবার বাম পাশের প্রথম থেকে শুরু হয়েছে, তাহলে সেটাও তো এস ব্লক বাদ। 33 এবার আসো, এই দেখো 36, আমরা জানি এই মৌলগুলো কিন্তু কি এরা কিন্তু পি ব্লকের আন্ডারে, তাই না? ডান পাশে যে একটা বাক্স আছে ওটার আন্ডারে, তাহলে ডান পাশে যে বক্সটা আছে ওটা কত থেকে শুরু হয়েছে? পি শুরু হয়েছে 13, 13 থেকে একবারে এই যে গ্রুপ 18 পর্যন্ত শুরু হয়েছে, কিন্তু 13 থেকে গ্রুপ 18, তাহলে এই যে 33 বলছে, 36 তো একবারে সবার ডানে, তার মানে এর আগে আছে কি 35, তার আগে 34, তার আগে 33, তার মানে 33টা ওই বক্সের মধ্যে পড়তেছে, তাই না? 34 যদি গ্রুপ 18 হয় তাহলে 35 গ্রুপ 17, 34 গ্রুপ 16, 33 গ্রুপ 15, তাহলে গ্রুপ 15 আমরা জানি 13 থেকে 15, 13 থেকে 18 সব পি ব্লক, তাহলে 33 কিন্তু প্লে হইতেছে। এদিকে 43 আবার দিছে, 43 দেখো 43 কিন্তু ডি এর মধ্যে চলে যাচ্ছে, তাই না? এই যে 36, 36 পর 37, 38, 39, 40, 41, 42, 43, তার মানে সে আবার ওই মাঝখানের যে আমার চিকন এরকম লম্বা 4 10 40 হয় ডি, ওটার মধ্যে চলে যাচ্ছে। তাহলে এমনি করে তোমরা একটু দেখতে পারো। তো নিচের কোন মৌলে ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? সালফার, মনে রাখবা সালফার এক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য না। আচ্ছা, আচ্ছা এখানে কি দিছে হুন্ডের নীতি প্রযোজ্য না, আচ্ছা আচ্ছা, হুন্ডের নীতি, আচ্ছা হুন্ডের নীতিটা আসলে কি? আচ্ছা আচ্ছা সরি, দেখো হুন্ডের নীতি আমরা কি বলছিলাম, অর্ধপূর্ণ আর সম্পূর্ণ, ঠিক আছে? পরে যে সূত্রটা আছে অর্ধপূর্ণ ও সম্পূর্ণ, অর্ধপূর্ণ ও সম্পূর্ণ অধিক স্থিতিশীল হয়, তাই না? হুন্ডের নীতি হলো এটা, তাহলে অর্ধপূর্ণ আর সম্পূর্ণ হলো অধিক স্থিতিশীল হয়, হুন্ডের নীতি প্রযোজ্য না, তাই না? তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে 4s1 আর 3d5 হয়,
মানে নর্মাল যে নিয়ম হাব্বা নিয়ম 4s আগে যাওয়ার কথা সেইখান থেকে 3d তে চলে আসে, ঠিক আছে। এন্ড সালফারের ক্ষেত্রে আমরা কি জানি, সালফারের ক্ষেত্রে আমরা জানি যে সালফারে হলো 16, তার মানে 3s2 3p4, ঠিক আছে, 3s2 3p4। ফসফরাসে আমরা কি জানি 3s2 3p3। আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কি 2p2, তার মানে 4টা গেল, এরপর 2p3, তাই না, 1s2 2s2 2p3। তাহলে দেখো এটা আসলে কি হওয়ার কথা, দেখো এটা কিন্তু আসলে ওরা একটু উদাহরণে মনে ভুল দিচ্ছে, এটা আসলে সালফারই হওয়ার কথা, ঠিক আছে। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 2s2 2p3, তার মানে কি অর্ধপূর্ণ আছে, এই জন্য এটা অধিক স্থিতিশীল। আবার ফসফরাসের জন্য দেখো 3s2 3p3, এখানে দেখো p কিন্তু অর্ধপূর্ণ আছে। আবার ক্রোমিয়ামের ক্ষেত্রেও দেখো 4s1 3d5, এটাও কিন্তু কি, এটাও কিন্তু অর্ধপূর্ণ আছে, অধিক স্থিতিশীল। বাট সালফারের ক্ষেত্রে দেখো 3s2 3p4, এগুলো কিন্তু স্থিতিশীল হয় নাই, তার মানে তিনটা একই নিয়ম, সেই ক্ষেত্রে সালফারে হওয়ার কথা, বাট তোমাদের বইয়ে অ্যান্সারে হয়তো দেওয়া আছে ক্রোমিয়াম, একটু চেক করে দেখবা। তরঙ্গ সংখ্যা কোন রাশির ক্ষেত্রে বেশি হয়, তরঙ্গ সংখ্যা মানে মিউ, মিউ বার মানে কি 1/λ, তার মানে ল্যামডা যার বড় তরঙ্গ সংখ্যা তার কম, ঠিক আছে। তাহলে বলছে যে কোন রাশির ক্ষেত্রে বেশি হয় তরঙ্গ সংখ্যা, তার মানে ল্যামডা যার কম, আর ল্যামডা কি আর এম আই ভি ইউ এক্স ডি, লাস্টে যারা আছে তাদের ল্যামডা কম, তাহলে এক্স, এক্স যেটা আর ল্যামডা কম, ফলে আর তরঙ্গ সংখ্যা বেশি। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মে ব্যতিক্রম ঘটে, আচ্ছা এটা হবে সিলভার, ঠিক আছে, জিঙ্কের তো ব্যতিক্রম নাই, অ্যালুমিনিয়ামেরও নাই, সিজিয়ামেরও নাই, সিলভার, ঠিক আছে, সিলভারের ঘটে, লেডের ঘটে, ক্রোমিয়ামের ঘটে, কপারের ঘটে, এতে কিন্তু ব্যতিক্রম। আইসোটোনের এক্সাম্পল কি, যে উপর নিচ থেকে পার্থক্য করবা, 13 থেকে 7 বাদ দিলে দেখবা কত হয় 6, 13 থেকে এটা বাদ দিলে না, 40 থেকে 18, 40 থেকে 18 বাদ দিলে 22, 40 থেকে 20 বাদ দিলে 20, তাহলে এটা বাদ, এটা বাদ, লাস্ট এটা দেখো 31 থেকে 15 বাদ দিলে 16, 32 থেকে 16 বাদ দিলে 16, তাহলে এটা অ্যান্সার। নিচের কোন আয়নটা অধিক স্থিতিশীল, মনে রাখবা Fe3+ অধিক স্থিতিশীল Fe2+ থাকে, পক্ষান্তরে Copper 2+ অধিক স্থিতিশীল Copper+ থাকে, এটা একটু মনে রাখবা। তাহলে তোমার অধিক স্থিতিশীল বলছে, তাহলে কোনটা হবে, Copper 2+ না। নিচের কোন ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়, বোর তত্ত্ব কেবল এক ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে প্রযোজ্য, H+ এর কোনো ইলেকট্রনই নেই, তাহলে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বাকিগুলোর ক্ষেত্রে দেখো একটা করে ইলেকট্রন। এই যে আমরা বলছিলাম যে কোনো কক্ষপথ সমান কি, প্রথম কক্ষপথ বাই n স্কয়ার, বা আমি যদি বলি যেমন E2 বাই E3, তাইলে N3/N2 এরকম, ঠিক আছে, মানে ব্যস্তানুপাতিক স্কয়ার, ব্যস্তানুপাতিক। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত, তাহলে E3 সমান কি হবে, প্রথম কক্ষপথের শক্তি বাই 3 এর উপর স্কয়ার মানে 9, E1/9। হাইড্রোজেন পরমাণু বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান, দৃশ্যমান মানে বামার, বললাম একটু আগে। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2, সহকারী মানে এল এর মান 2 হলে এম এর মান কত হবে, -2 থেকে +2 মানে 5, তাই না। এই যে 2 হলে আমরা বলছিলাম কি এম এর মান, এম মানে কি অরবিটাল, তাহলে এম এর মান অরবিটালের মান মানে 12+1, তাহলে 2 হলে 2 দুগুণে 4 + 1 5। আর এল, এল সহকারী কোয়ান্টাম সংখ্যা 2, 2 মানে কি ডি, ডি এর ক্ষেত্রে এম এর মান কয়টা, এম মানে তো অরবিটাল, তাহলে ডি এর অরবিটাল কয়টা, 5টা না, তাহলে 5টা। Fe2+ এ দেখো Fe2+ মানে কি নরমাল 4s2 পর্যন্ত আমার 20টা শেষ, আয়রন যেহেতু 26, তাহলে 3d6, 2 প্লাস করছি তাহলে 4s থেকে চলে যাবে, সবার বাইরে যেহেতু 4s চলে যাবে, তাহলে 4s2 3d6, তাহলে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা, 6টা। কোন অরবিটাল অসম্ভব, দেখো 3 দিছে আগে 3, তাহলে 3 এর সাথে আমি 3টা নিতে পারবো, s নিতে পারবো, p নিতে পারবো, d নিতে পারবো, f নিতে পারবো, পারবো না, তাহলে এটা কিন্তু সম্ভব না। তারপর 3 লিখছে, তাহলে এখানে 3 এর সাথে আমি 3টা নিতে পারবো, s p d, ফলে এটা আমি নিতে পারবো, এটা সম্ভব। এখানে দেখো 2 নিছে, 2 এর সাথে আমি 2টা নিতে পারবো, s আর p, ফলে d নিতে পারবো, পারবো না। এখানে 1 নিছে, 1 এর সাথে শুধু আমি একটা নিতে পারবো, মানে s নিতে পারবো, ফলে এটা সম্ভব না। দ্বিতীয় কক্ষপথে প্রথম কক্ষপথে কৌণিক ভরবেগ কোনটা হবে, দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ মানে কি 2h/2π, 2 2 কাটা h/π, তাই না, mv equal ns/2π আমরা জানি। বোরবন মণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, এই যে হিলিয়াম প্লাস। পরমাণুর তৃতীয় শক্তি, এই যে টোটাল শক্তি স্তর বলছে, তার মানে n এর উপর স্কয়ার, তাই না, উপশক্তি স্তর বলে 12+1 হইতো, তাহলে n এর উপর স্কয়ার, 3 3 9,
ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ ইলেকট্রন কয়টা? এই যে 4:2, এই 20টা। ফলে এখানে n এর মান হলো কত? 4 4। l এর মান কত? 0। l এর মান 0 হলে m এর মানও 0। আর দুইটা ইলেকট্রন, একটার জন্য প্লাস হাফ, একটার জন্য মাইনাস হাফ, তাহলে 4 0 0 প্লাস হাফ মাইনাস হাফ। কপারের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন মানে 4s1, এই 4টি কোয়ান্টাম, তাহলে 4s1, তাহলে এখানে তো বলে দিছে 4, s এর জন্য হলো 0 0 প্লাস হাফ, 4 0 0 প্লাস হাফ। কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান সেটি সঠিক? তাহলে এটা 4 হইছে, এটা 1 হইছে, এটা আবার দেখো -2 দিছে, তাহলে এটা তো হবে না। m এর মান অল টাইম এর সমান হইতে হবে, মাইনাস বা প্লাস সর্বোচ্চ। এটা 1 দিছে, এটা 1 দিছে, এটা তো সঠিক না। l এর মান n এর থেকে মিনিমাম 1 কম হইতে হবে। এটা 2 দিছে, এটা 1 দিছে, ঠিক আছে, 1 কমাইছে। আবার এটা দেখো 0 নিতে পারছে, সমস্যা নেই, সর্বোচ্চ এর পর্যন্ত নিতে পারবে, বাট এর কম নিলেও সমস্যা নেই, তাহলে এটা সম্ভব। ইলেকট্রন ধারণ ক্ষমতা উপশক্তি স্তর, তার মানে কি 2 × 12 + 1, আর অরবিটাল কি 12 + 1। উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ওই ওয়েটা কি 2 × 12 + 1। সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে কার? পি এর মধ্যে। L3+ আয়নের মতো কোনটা? L3+ মানে 10টা ইলেকট্রন। অক্সিজেন মাইনাস মানে কি? অক্সিজেন 8টা, একটা নিয়ে সে 9টা করছে, তাহলে এটা বাদ। ফ্লোরিনের তো নরমালি 9টা থাকে, সে -1 মানে একটা নিছে, নিয়ে 10টা করছে, তার মানে এটা সঠিক। অ্যালুমিনিয়ামও 10টা, এরও 10টা। কপারে 29তম ইলেকট্রন কই যায়? 3D তে যায়, সবাই জানে। নিজের কোনটি শক্তিক্রম অনুযায়ী আব্বাহনীতি মেনে চলে? তার মানে আব্বাহনীতি অনুযায়ী কোনটাতে আগে ইলেকট্রন যাবে? এখানে 5s, এর শক্তি হলো 5, এখানে শক্তি হলো 5, এখানে 4 5 6 7, তাহলে এই দুইটার শক্তি কিন্তু, তাহলে সবথেকে কম শক্তি যেখানে, ইলেকট্রন আগে যাবে সেখানে। তাহলে দুইটার সবথেকে কম শক্তি এখানে 5 5, তাহলে এদের মধ্যেও যদি শক্তি সমান হয় সেক্ষেত্রে n এর মান যখন কম হয় ইলেকট্রন যায় সেখানে, তাহলে n এর মান হলো 4p তে কম, তাহলে ইলেকট্রন আগে এখানে যাবে। বাট ওরা মাঝখানে দিছে, ফলে এটা হইতো না, এটা হয়তো 4p তারপর 5s তারপর এটা। এবার এখানে দেখো এর শক্তি হলো 3, 3 আর 1 এর শক্তি হলো 4, এর শক্তি হলো 3 আর 2 5, তাই না? তাহলে ইলেকট্রন আগে এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে। 3s মানে 0, sp 3 আর 1 এ 4, 3d 3 4 5, তাহলে এটা হচ্ছে 5, তাহলে 3 4 5, তাহলে ইলেকট্রন আগে কই যাবে? 3s এ যাবে। বলছে সেটটি শক্তিক্রম অনুসারে আব্বাহনীতি নীতি মেনে চলে, তাহলে ইলেকট্রন আগে এখানে ঠিকই তো আছে না, আগে 3s এ যাবে, তারপরে 3p তে যাবে, তারপর 3d তে যাবে, এটা তো সঠিক। আচ্ছা এখানে কি বলছে? 5s, তার মানে এখানে শক্তি 5, এখানে 4 spd 6, আর এখানে হলো 5 + 1 6, তাহলে এখানে হলো 5, মানে ইলেকট্রন আগে এখানে যাবে, তারপরে 4d, দুইটা শক্তি যেহেতু সেম, সেমের মধ্যে যার n এর মান কম সেখানে যাবে, তার মানে এখানে আগে যাবে, তারপরে এখানে যাবে, ফলে এটা তো সঠিক। তাহলে এইটা আসলে কি হইল? 3s এর 3, 3s 3p 3d, 3d এর ক্ষেত্রে কত? spd 3 আর 2 5, এটা হলো srp 3 আর 1 4, এটা হলো 3 আর 0 3, তাহলে ইলেকট্রন আগে এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপরে এটা তো সঠিক, তাহলে অ্যান্সার তো এখানে দুইটাই সঠিক। এটা একটু তোমরা একটু ভালো করে একটু দেখবা, ঠিক আছে? তোমাদের অপশন কি দেওয়া আছে, এইটা কিন্তু সঠিক হইতেছে, এইটা সঠিক হইতেছে। এখানে হলো 3, আচ্ছা এরপর এখানে দেখবা, আচ্ছা এরপরে আব্বাহনীতি নীতি অনুসারে নিচের কোন শক্তি ক্রমটি সঠিক? এবার আছে শক্তির ক্রম, তাহলে 4 আর 1 5, এখানে 3 আর 2 এ 5, এখানে 4 আগে 4, তাহলে এটা তো আগে বাদ, কারণ শক্তি এর বেশি দিছে, লাস্টে 4 আছে। এখানে 3 আর 2 5, এখানে হলো 4, এখানে 4 আর 1 5, এখানে দেখো এটা বাদ। এখানে 4 আর 2 এ হলো 6, 5 আর 1 5, 5 আর 6, এটাও বাদ। এখানে হলো 5, এখানে হলো 6, এখানে হলো 4 5 6, এটাও 6। শক্তির ক্রম চাইছে না? 4p 5, spd 2, 3 আর 2 এ 5, এখানে হচ্ছে 4 + s 0। আচ্ছা এটা তো ঠিক আছে, তাহলে প্রথমটাই না, শক্তি সব থেকে বেশি এয়ার, মাথা আমার গেছে, শক্তি সব থেকে বেশি এয়ার, তারপরে এয়ার, তারপরে দুইটার দেখো শক্তি সেম, বাট এন এর মান যার বেশি তার ক্ষেত্রে একটু বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে এটা বেশি, তারপরে এটা কম, তারপরে এটা, তাহলে এটা তো সঠিক আছে।
তাই না? শক্তিমান সব থেকে বেশি, মাঝখানে থেকে ঝামেলা করছে। তার মানে 7000 হইলে তরঙ্গ সংখ্যা মানে কি 1/λ, তার মানে 1/7000 ইন্টু 10⁻10, উপরে গেলে 10⁻10 হয়, আর নিচে আমার 7000, তাহলে 10⁻7, নিচে আমার 7, তাই না? 3টা শূন্য কাটা। এখন উপরে আমার একটা বড় সংখ্যা আনতে হবে, তাহলে 10 আনলাম, সাথে আমি 10 দেবে তাহলে 6 লিখলাম, নিচে আমি 7 দিয়ে 10টা ভাগ করলে 1 পয়েন্ট কিছু একটা, 1.4 গুণন 10⁻6, তাহলে 1.4 গুণন 10⁻6, এটা কোন এককে আসলো? মিটার এককে, তাহলে মিটার ইনভার্স। বাট ওরা মিটার ইনভার্স দেওয়া আছে, মিটার ইনভার্স একটা দেওয়া আছে, কিন্তু মিটার ইনভার্সে তো এটাই হবে 1.4 গুণন 10⁻6 হবে, বাট তাহলে তো এটা না। তাহলে অন্য দেখো সেন্টিমিটারে আছে, তাহলে আমি একটু সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে 1.4 গুণ 10⁻6 এটা মিটার আছে, মিটার ইনভার্স আছে, এর থেকে সেন্টিমিটার ইনভার্স যদি দেয়, দেখো মিটার থেকে সেন্টিমিটার গেলে আমার 100 দিয়ে গুণ করা লাগে, বাট এখানে আমি 100 দিয়ে ভাগ করব, কারণ এটা ইনভার্স আছে, তার মানে 1.4 গুণন 10⁻, ভাগ করব, তার মানে 10⁻4 হবে। 10⁻4 এটা আমার তাহলে কি হবে? সেন্টিমিটার ইনভার্স হয়ে যাবে। বাট সেন্টিমিটার ইনভার্সে দেখো 10⁻4 ও নাই, 10⁻4 আছে, ও আচ্ছা 10⁻3 আছে, বাট 1.4 পাইছি আমি, এখানে 14.2 আছে, তাহলে 1.4 এর যদি আমি 14 বানাই, তাহলে এক ঘর বড় বানাইলাম, তাহলে এখানে আমার এক ঘর ছোট বানাইতে হবে, তার মানে কত? 3 বানাইতে হবে, তখন সেন্টিমিটার, তার মানে 2। জাল টাকা জাল পাসপোর্ট ইউভি, জাল টাকা জাল পাসপোর্ট ইউভি। এনএমআর সক্রিয়, অল টাইম মনে রাখবো যে বিজোড়, ঠিক আছে? দেখবে যে ফ্লোরিন 19 এরকম বিজোড় থাকা লাগবে, উপরের সংখ্যাটা বিজোড় থাকতে হবে। এটা দেখবো হাইড্রোজেন, 3টা দেখবো মৌল দেওয়া আছে, ঠিক আছে? ফ্লোরিন, হাইড্রোজেন এরকম। এমআরআই মানে কি? চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। তারপর এখানে বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা এস হলে আয়নিক গুণফল, আয়নিক গুণফল চাইছে। আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সূত্র একই, তাহলে এখানে আছে 2, এখানে আছে 3, তার মানে 2 এর উপর 2, 3 আছে, 3 এর উপরে 3 ইনটু এস এর উপরে 2 + 3 মানে 5, মানে 108 S5। তোমার একটা জিনিস মনে রাখাই, দেখো এটা সবসময় S² হয়, বা 4S³ হয়, বা 27S4 হয়। S4 হলে এর সাথে 27 থাকবে, আর S5 থাকলে ওর সাথে 108 থাকবে, ঠিক আছে? তাহলে S5 হলে তার সাথে 108 থাকবে, S4 থাকলে তার সাথে 27 থাকবে, S3 থাকলে তার সাথে 4 থাকবে, S² থাকলে থাকবে। তাহলে আমি এখন যোগ করবো, দেখো এখানে আছে 2 আর এখানে আছে 3, 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে 5 হলে অবশ্যই তার আগে 108 হবে, তাহলে 108 S5। এই যে এই অঙ্কটা তোমাদের একটু হয়তো বা ভুল আছে, এখানে বলছে দ্রাব্যতা গুণফল এত হলে ওই সাইনে ঘনমাত্রা কত। এখানে দেখো, তাহলে আমি ধরলাম এটা যদি S হয়, এর দ্রাব্যতা যদি S হয়, তাহলে এখানে আছে 1, এখানে আছে 2, 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 মানে কি S3, তাহলে S³ এর সাথে সবসময় 4 হয়, তাহলে 4S³। দ্রাব্যতা গুণফল আছে 4 গুণ 10⁻³ তাহলে 4 4 কাটা, তাহলে S সমান কত হয়? 10⁻³ এর উপরে 1/3 হয়ে যাবে, তাই না? কিউবটা আমি উঠাই দিলাম, তার মানে 10⁻1, তাই না? 10⁻1, তাহলে এটা হইতেছে এস। এস মানে কি? এটা এর দ্রাব্যতা, বাট ঘনমাত্রা যদি আমি চাই, ওএইচ আছে কয়টা? 2টা, তাহলে ওএইচ এর ঘনমাত্রা হবে 2s, তার মানে এর সাথে 2 গুণ 2 × 10⁻1 হওয়ার কথা, বাট সেটা অপশনেই নেই, আমাদের অপশনে এটাই আছে। তেমনি লেড সালফেট এর আয়নিক দ্রাব্যতা গুণফল এত হলে সম্পৃক্ত মানে সালফেট আয়নিক ঘনমাত্রা দিয়েছে। দেখেন সালফেট যদি একটা আছে, ফলে এর দ্রাব্যতা যায়, এর ঘনমাত্রা একই, ফলে এর সালফেট আমার একটা, পিভিও একটা, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 মানে কি 2, তাহলে 2 মানে S², তাহলে S² হল 1.7 × 10⁻5, তাই না? তাহলে S সমান কত হবে? √/, √/, মানে কি 1.7 × 10⁻5, এটার উপর রুট, তাহলে এটা আমি যদি রুট করি, দেখো এটার 17 আছে, 1.7 আছে, এটা আমি 17 বানাইলাম, তাহলে এটা একবার বড় বানাইছে, তাহলে আর একবার ছোট বানাইতে হবে, মানে -6। এবার আমি রুট করব, তো 17 রুট করলে কি হয়? 17 তো 16 এর মতোই, তাহলে 4 কিছু একটা আসবে, 4.1, এটারে রুট করা ডান। এবার 10⁻6 এর রুট যদি করি, তাহলে 10⁻6 এর রুট করা মানে কি? এর উপরে -1/2, এর উপরে হাফ দেওয়া, হাফ দেওয়া মানে কি -3, তার মানে 4.1 গুণন 10⁻3, দেখো কই আছে? এই যে, এবার দেখো এই যে একটা যৌগ আছে, আর দ্রাব্যতা গুণফল কত। তাহলে এই জিনিসটা একটু খটকা টাইপের জিনিস, দেখো এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে এইভাবে যদি আমি করতাম 3 আর 2 কত হয়? 5, 108 S5। তাহলে তুমি যখন 108 লিখবা, তার সাথে অবশ্যই S5 মানে তার দ্রাব্যতা দেওয়া লাগবে, তার তুমি ঘনমাত্রা দিতে পারবে না, কারণ ঘনমাত্রাকেই দ্রাব্যতা দ্বারা রিপ্লেস করে আমি 108 পাইছি, তাই না? কারণ ওখানে ফসফেট ছিল, ফসফেট এর উপর স্কয়ার আসছিল, তাহলে আমি এর ভিতরে 2s লিখছিলাম, মনে আছে? এর উপর 2s লিখে স্কয়ার করছিলাম, আর ওটারে 3s লেখার উপর স্কয়ার করছিলাম, তার মানে কি এই থার্ড ব্র্যাকেটের ঘনমাত্রাগুলোরে
আমি যখন দ্রাব্যতা দিয়ে রিপ্লেস করছিলাম তখনই কিন্তু ভিতরে ওগুলা গুণ করে 108 হয়েছে। তাহলে 108 গুণ করলে অবশ্যই তার সাথে এস বা দ্রাব্যতা থাকবে, কখনোই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা থাকবে না। বাট তোমাদের এই অঙ্কে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা দিচ্ছে 108 ও দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে এইটা। তার মানে এইটাও দেখবা একটু অন্য টাইপের, ঠিক আছে। এগুলা অরিজিনাল বেসিক জিনিস দিয়ে আসলে এগুলো মিলে না, এরা এই জিনিসগুলো মিস্টেক করছে। তারপর এখানে দেখবা এটা হলো কি সিলভার অক্সালেট, এখানে সিলভার আছে 2টা আর অক্সালেট আয়ন আছে কয়টা, একটা। 2 আর 1 3, 3 মানে কি এস কিউব মানে 4 আসবে। M2X3 এখানে দ্রাব্যতা এত, 2 আর 3, 2 আর 3 5, তার মানে কি 108 S5, তাই না। এর দ্রাব্যতা দেওয়া আছে মানে এস এর মান দেওয়া আছে, তাহলে কি SP কত, তাহলে 108 এস লেখো। এস হলো 1.1 গুণন 10⁻², এর উপরে 5, তাহলে 1.1 এর উপর 5 লিখলে আসলে কত হয় দেখো, 1.1 গুণন 1.1 অনেকগুলা 1.1, ঠিক আছে। তাহলে এই 1.1 1.1 এতগুলো যদি গুণ করো দেখবা আসলে 2 আসবে না, একের থেকে একটা বড় সংখ্যা আসবে, তাই না। 1.1 1 গুণ করলে কত, 1 দেখবা 21 আসে, ঠিক আছে। আরেকটা 1 গুণ করলে দেখবা যে 1.3 কিছু একটা, আরেকটা গুণ করলে এম করে বাইরে বাইরে দেখো 1.7 এই টাইপের কাছে চলে যাবে, পাঁচটা যদি আমি গুণ করি। তাহলে মানে এটার 1.1 এ তুমি 1ই ধরো, তাহলে 1 এর পর 5 মানে কত 1। বাট ওই যে বললাম 1.1 1.1 গুণ করলে 2 মানে অল্প অল্প করে বাড়ে, তাহলে 1 কিছু একটা হবে, 6 বা 7, 7 এর মতো ধরলাম। তাহলে এটার উপর স্কয়ার শেষ, কিউব 5 শেষ, তাহলে এর উপর 5 করে 10⁻10। এর আগে তো একটা 108 ছিল, তাহলে 1.7 দিয়ে 108 টা তুমি যদি গুণ করো, আচ্ছা 10 এখানে কত -10 হইল, এর সাথে 108, 108 রে যদি 1.08 বানাও তাহলে এখানে আছে 1.7, তাহলে আরে 2 ঘর কমাইলা, তাহলে আরে 2 ঘর বড় করতে হবে, ফলে 10 থেকে 2 ঘর বড় মানে 8 হবে, তাহলে 1.7 গুণ 1.08 মানে 1.8 এর মতো কিছু একটা আসবে, তাই না 1.8। তাহলে এই যে ঘ নাম্বারটাই তুমি এগুলো আসলে কাছাকাছি মিলাইতে পারবা, ঠিক আছে, কারণ 10⁻8 আর অন্য জায়গাতে নাই। দেখো এখানেও আছে 2 আর ক্রোমেট, এই আয়নটা ক্রোমেট, তো এইটার এখানে তো একই আছে, তাহলে 2 আর 1 3, ঠিক আছে। 3 মানে কি 4s কিউব, KSP দেওয়া আছে, 4s কিউব সমান দেওয়া আছে 4 গুণ 10⁻12, তাহলে 4 4 কাটা, s কিউব সমান কত 10⁻12 এর উপর হলো 1/3, তার মানে 10⁻3 মানে কত, তাহলে 4, 10⁻4। AB3 তাহলে 3 আর একে যোগ করলে হয় 4, 4 হইলে অবশ্যই 27 S4 আসবে। এর দ্রাব্যতা গুণফল এত 1.7, এটাও দেখা আগের মতো 10⁻12। তাহলে এক কাজ করবে, কি করবা তুমি, তাহলে S4 সমান কি আসে, S4 সমান আসে 1.7 কোন 10⁻12, এটারে ভাগ করবো আমি 27 দিয়ে। তাইলে এক কাজ করো, উপরের সংখ্যাটারে বড় বানাও, নিচের থেকে বড় বানাইতে হবে। নিচেরটারে 2 পয়েন্ট, আচ্ছা নিচেরটা, উপরেরটারে আমি কি করলাম 170 আনলাম, অনেক বড় বানাইলাম, নিচেরটারে আমি 87 রাখলাম। 170 মানে কি, আর আমি 2 ঘর বড় বানাইছি, তাহলে এটারে আমার 2 ঘর ছোট করতে হবে, তাহলে -12 থেকে -14, 2 ঘর ছোট করলাম। তাহলে 27 দিয়ে 170 এ ভাগ করো দেখি, 27 দুগুণ 54, এরকম করে হিসাব করো, 5 27 কত হয়, 5 20 100, 5 7 35, 135, তাহলে 6 27 কত হয় 135 আর 27 ওই 162 মতো ওইরকম, ঠিক আছে। মানে 6 বার 6 পয়েন্ট কিছু একটা হবে, তাহলে 6 পয়েন্ট আমি 2 ধরলাম, মানে 10⁻14, তাহলে এইটা সমান S4 এর মান, তাই না। তাহলে এইটার উপরে এখন কি করতে হবে, এটার 1/4 করতে হবে, ঠিক আছে, 1/4 করতে হবে, তাহলে তো আমি দ্রাব্যতা পাবো। তাহলে 6.2, 6.2, ঠিক আছে। তাহলে 6.2 এটার 1/4 যদি আমি 14 রে করি, আচ্ছা এই 6.2 তাই না, তাহলে এটার এক কাজ করি, আমি এটার একটু বড় বানাই, 62 বানাই, 62, এটা আসলে হয় কিনা একটু দেখি। 62 যদি আমি বানাই তাহলে এটার এক ঘর বড় বানাইলাম, তাহলে এটা এক ঘর কি হয়ে যাবে, এটা এক ঘর ছোট হয়ে যাবে, মানে 15 হবে, ঠিক আছে। এটার আমি আরো এক ঘর বড় বানাইলাম, 622 বানাইলাম, তাহলে এটা আরো এক ঘর হবে 12। এবার আমার যদি একটু ক্যালকুলেশন হয় 1/4, তাহলে 10⁻16, এটা 1/4 করলে 4 4 16, 10⁻4 হয়, ঠিক আছে। আর এই 622 এর উপরে আমি কি করব, 622 এর উপর, এটা কিন্তু আগে বলছি বড় ক্যালকুলেশন 1/4 করতেছি, তার মানে এর আমার দুইবার রুট করতে হবে। তাহলে 622 টা যদি এটারে 625 ধরো, 625 টা একবার রুট করলে হয় 25, আরো একবার রুট করলে ওটারে হয় 5, তাহলে 5 গুণ 10⁻4,
তাহলে 5 গুণ 10 টু দি পাওয়ার -4, এই 5 গুণ 10, এই যে এটা, ঠিক আছে। তাহলে দেখছো এগুলা কিন্তু আসলে জটিল ক্যালকুলেশন, ঠিক আছে। এগুলা অন্য যারা আছে তারা দেখে কিন্তু ঘাবড়ায় যাবে, ঠিক আছে। আর তুমি যদি এগুলা একটু মাথা খাটাও, তুমি কিন্তু দেখবা যে এগুলা পারতেছো, ঠিক আছে। তাহলে এগুলা একটু বড় বানায় বানায় আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এরপরে দেখো 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে প্রতি লিটারে, এটার দ্রাব্যতা কত? মানে দ্রাব্যতা চাইছে বাট প্রতি লিটারে, গ্রাম পার লিটার চাইছে। তাহলে দ্রাব্যতা এস সমান আমরা কি জানি? গ্রাম পার লিটার ভি, ঠিক আছে। এটা তো ঘনমাত্রার সূত্রই। তাহলে গ্রাম এখানে আছে 5 গ্রাম, 5 গ্রাম, আর নিচে আমার আয়তন লিটারে। তাহলে 50 টি আমি কি করব? 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করা মানে উপরে 1000 দিয়ে গুণ। তাহলে এই শূন্য কাটা, 5 5 কাটা, উপরে হইতেছে 100। তাহলে 100 গ্রাম পার লিটার। ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এত হলে ক্যালসিয়ামের দ্রাব্যতা গুণফল কত? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা চাইছে। তাহলে এখানে আমরা জানি আয়নের ঘনমাত্রা এত হইলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল। তাহলে এখানে একটা বিষয় দেখা, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দিছে। ফ্লোরাইড আয়ন কিন্তু এখানে দুইটা আছে, তাই না? তার মানে 2s, আমরা ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কি 2s সমান যে ওটা পেতাম ঘনমাত্রা। তাহলে s সমান কি হবে? ওর ঘনমাত্রার সাথে 2 ভাগ হবে। তাহলে এটা অনেক জটিল একটা ক্যালকুলেশন। এর ঘনমাত্রাটা আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করে দেখবা 0.0325 এই টাইপের কিছু একটা আসবে। তাহলে এটা যে আসলো, এরপরে দ্রাব্যতা গুণফল কত? এখানে আছে 2, এখানে আছে 1, 3, 3 মানে কত? 3 মানে 4s কিউব। তাহলে এখানে 4 ইন্টু এই যে 2 দ্বারা ভাগ করে আমরা যেটা পেলাম ওটার উপর কিউব করব। তাহলে এটা কিন্তু অনেক জটিল একটা ক্যালকুলেশন, ঠিক আছে। এটা অনেকখানি, কারণ এই দেখো যে কাছাকাছি 2 পয়েন্ট এটা আছে। তাহলে অ্যান্সার দেখবা যে এটা গ আসবে, ঠিক আছে। তোমরা যদি ওইভাবে একটু করো, কিউব যদি করো, আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে করলেই দেখবা গ পারতেছে। অর্ধকের সূত্র কি? অবশ্যই কে আইপি বেশি হইতে হবে কে স্পিড থেকে। আচ্ছা, এইবার এখানে বলছে যে আয়নিক গুণফল কোনটা? আয়নিক গুণফল চাইছে। তাহলে এই আয়ন দুইটার গুণফল mx2 এর কেএসপি হলে এত হলে এর দ্রাব্যতা কত? তাহলে 2 আর 1 এ 3, 3 মানে কত? 4s কিউব। এটা সমান 7.4 গুণ 10 টু দি পাওয়ার -11। তাহলে s কিউব সমান কত? 4 দ্বারা ভাগ করবা। 4 দ্বারা, এটা তো প্রায় 8 এর কাছাকাছি আছে। তাহলে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, বাট 2 এর থেকে একটু কম হবে কিন্তু। 1.8 গুণ 10 টু দি পাওয়ার -11। তাহলে 1.8 রে তুমি যদি s কিউব করো, দেখো এইটাও কিন্তু আবার জটিল হয়ে গেছে, তাই না? তাহলে এইটারে যদি s কিউব করো তাহলে s ঘনমূল করতে হবে, তাই না? তাহলে ঘনমূল মানে এটার আমি এক কাজ করি, তাহলে 18 বানাই, একটু বড় বানাই। তাহলে এটার আমি কত বানাবো? 12 বানাবো। এর উপরে কিন্তু কি ঘনমূল মানে 1/3। তাহলে 10 এর উপর -12, আরে 1/3 করলে -4 আসে। বাট 18 রে কিউব মানে ঘনমূল যদি করি 18 রে, তাহলে দেখো 3 রে যদি আমি 3 এর উপর 3, 2 এর উপর 3 দিলে কত হয়? 2 এর উপর 3 দিলে 8 হয়। 3 এর উপর 3 দিলে কত হয়? 3 এর উপর 3 দিলে 27 হয়ে যায়। তার মানে 2 আর 3 এর মাঝামাঝি কিছু একটা 2 পয়েন্ট, দেখো সবগুলো এবার 2.6 আছে, তাহলে তোমার সহজ হয়ে গেল। তাহলে 2.6 গুণ 10 এর পাওয়ার -4, ঠিক আছে। তাহলে এইভাবে একটু টেকনিক্যালি এই জিনিসগুলো একটু করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু টেকনিক্যালি করতে হবে, তোমাদের দেখবে মনে আছে। আচ্ছা, এই যে ক্যালসিয়াম অক্সালেট এর দ্রাব্যতা নিম্নোক্ত কোন দ্রবণে বেশি? এটা এটার অ্যান্সার হবে 0.1 মোলার HCl, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সালেট এই এই ক্ষারেও হবে না, সালফিউরিক অ্যাসিডে হবে না, কার্বনিক অ্যাসিড এটা হবে না। তো এটা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। এটা একটু স্পেশাল টাইপের, দ্রাব্যতা বেশি, ঠিক আছে। আচ্ছা, AB2 এখানে S, তার মানে 2 আর 3 5, 5 মানে 108 S5। এখানে বলছে এর দ্রাব্যতা এত, ওই তাপমাত্রার দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফল এখানে 3 আর 1 এ 4, 4 মানে কত? 27 S4। তার মানে 27 S এখানে কত? 2.11 গুণন 10 টু দি পাওয়ার -8, এর উপরে কত? 4। তাহলে 27 2 এর উপরে 4 করলে কত হয়? 2 এর উপরে 4 করলে আমরা জানি 16। তাহলে যেহেতু 1.1 আছে, তার মানে এটা 18 এর মতো একটা কিছু হবে। গুণন 10 টু দি পাওয়ার 4 8 32। তাহলে 27 গুণন 18, এটা করলে কত হয় দেখবা? 27 গুণন 18, 27 গুণন 18। আচ্ছা, এটা আমরা তাড়াতাড়ি একটু করি। 27 গুণন 18, তাই না? 7 8 56, 6 আর থেকে 5, 8 2 16, 16 আর 5 21, 0 7 অক্ষে 7, 2 অক্ষে 2, তাহলে 8।
486 হয়। তাহলে 486 কোনো 10⁻−32, 486, 486, আচ্ছা 486, এখানে 486 নাই, মানে 4-এর ঘরে কিছু একটা আছে তাহলে। আচ্ছা আচ্ছা, এটাতে আবার একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হইলো এখানে দ্রাব্যতা গুণফল এটা হইলো মনে হয়, দেখো এখানে আয়রনের দেওয়া আছে, তার মানে এটা ওই গ্রাম পার লিটার দেওয়া আছে, বাট এটা ওরা মোল পার লিটারে করতে বলছে। ঠিক আছে, মোল পার লিটারে, মানে 55 এটার সাথে তুমি এই যে 16 আর 1 17, 3 17 51, 55-এর সাথে 51 যোগ করবা, মানে 105-এর মতো হয়। তাহলে 105 এটারে তোমার ভাগ করতে হবে 105, তাহলে এটা কিন্তু আরো জটিল, তাই না? কারণ মোল পার লিটার এরা বলছে। তাহলে এটা তুমি এটা একটু করে দেখবা, ঠিক আছে? এটা একটু বড় হয়ে যায়, এটা অনেক জটিল ক্যালকুলেশন হয়ে যায়, লাস্টে আমরা না দিলে কিন্তু এমনি মিলতো। ঠিক আছে, শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ, নীলাভ সবুজ বর্ণ দেয় কোনটা? এটা হলো কপার, দেখবা শিক্ষা পরীক্ষায় বক্সটা ইম্পর্টেন্ট। ইটের মতো লাল ক্যালসিয়াম, সোনালী হলুদ সোডিয়াম, বেগুনি বর্ণ দেয় পটাশিয়াম। কোন বর্ণালীটি কোবাল্ট কাচের মধ্যে হালকা? এই ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম মনে রাখবা, ক্যালসিয়াম নরমালি ইটের মতো, কোবাল্ট কাচ দিয়ে দিলে এইটা। ঠিক আছে, ব্লু কাচের মধ্যে যে গোলাপি লাল সেটা হলো পটাশিয়াম। পটাশিয়াম নরমালি কি বেগুনি লাগে, বাট ওইটার মধ্যে দিলে কিন্তু গোলাপি লাল লাগে। তারপর নেসলার বিকারক, নেসলার মানে কি অ্যামোনিয়া। পটাশিয়াম পাইরোএন্টিমারেট মানে সোডিয়াম। এগুলা আমরা আমাদের ক্লাসগুলোতে খুবই ভালো করে পড়াইছি। অ্যামোনিয়াম অক্সাইড মানে ক্যালসিয়াম, একটা আয়নও ভুল হওয়ার কথা না আমাদের যদি বলা থাকে। কপারে অধিক অ্যামোনিয়াম, এটা যদি আমরা যোগ করি তখন আমি কি ধরনের বর্ণ পাবো? তখন আমরা পাবো গাঢ় নীল। ঠিক আছে, দেখবা জিঙ্ক পটাশিয়াম ফেরোসায়ানাইড, সোডিয়াম আয়ন সন্দেহ করে এই যে পটাশিয়াম পাইরোএন্টিমারেট। অ্যামোনিয়াম হলো নেসলার বিকারক। নেসলার বিকারক কোনটা? এই যে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট প্লাস একটা ক্ষার। লাস্টে এগুলো আমরা একটু তাড়াতাড়ি টানবো, যেমন সোডিয়াম পাইরোএন্টিমারেটের সঙ্গে কি Na2H2Sb2O7। নিজের কোনটি ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহৃত হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহৃত হয় কয়টা? জিঙ্ক, কপার, Fe2+, Fe3+, এদের ক্ষেত্রে। ঠিক আছে, জিঙ্ক এই চারটার ক্ষেত্রে, শুধুমাত্র জিঙ্কের সাদা দেয়। Fe2+ হালকা নীল, Fe3+ গাঢ় নীল, এগুলো আমরা জানি। একটি তরল এর স্ফুটনাঙ্ক এত, এতে কিছু ইথানল যোগ করে স্ফুটনাঙ্ক দেখলে এতই হইতেছে, তাহলে তরলটা কি একটা বিশুদ্ধ না? আর আমরা জানি ইথানলের স্ফুটনাঙ্ক 78.3, তাহলে যৌগটা একটা বিশুদ্ধ। ঠিক আছে, কারণ বাইরে থেকে কিছু জিনিস যোগ করার পরও এর কিন্তু আর স্ফুটনাঙ্ক কতটাই ছিল। যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, স্টিমে উদ্বায়ী, তার মানে কি স্টিম পাতন। দুইটা ভিন্ন তরলে কোনো দ্রব্যের দ্রাব্যতার মাত্রা কম বেশি হয়, তাহলে ওই দ্রব্যকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কিভাবে পৃথক করা যায়? এটা হলো দ্রাবক নিষ্কাশন, তাই না? ওই যে তরলের মধ্যে তুমি দ্রাব্যতা যে যাচ করতেছো, তাহলে কি তরল মানে দ্রাবক। আচ্ছা, অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রাব্যতার হারে ভিন্নতা থাকলে কোন মিশ্রণে উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা সম্ভব? এটা হলো ক্রোমাটোগ্রাফি, তাই না? এই যে সচল মাধ্যম নিশ্চল মাধ্যম কই থাকে? ক্রোমাটোগ্রাফি থেকে। ক্রোমাটোগ্রাফি 10 থেকে 2টা, আর এফ এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়, একের বড় হইতে পারবে না বা একের সমান হইতে পারবে না, 0.5। এই যে প্রক্রিয়া বলছে, তাহলে এই উপরে থেকে 234, এখানে 234, 90 থেকে 91, তার মানে কি বিটা বের হইছে। আমরা জানি বিটা বের হইলে কি হয়? পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, তাই না? আলফা বের হইলে কি হয়? ভর কমে 4, পারমাণবিক সংখ্যা কমে 2, আর গামা বের হইলে কিছুই হয় না। এই যে ভর একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর একই মানে কি ভার একই মানে ভর আইসোবার। নিজের কোন তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি দীর্ঘ? তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি ওই যে আর এমআই ভি হচ্ছে, আর তে রেডিও এমতে মাইক্রোওয়েভ, তাহলে প্রথমে হবে মাইক্রোওয়েভ। কপার থেকে কোবাল্ট 2+ এর যোজ্যতা, তাহলে কোবাল্ট মানে কি? কোবাল্ট মানে কি 28, তাহলে 4s2 পর্যন্ত কি আমাদের 20টা শেষ, তাহলে 28 হবে কত? 3d8, তাহলে 2+ করলে 4s থেকে চলে যাবে আর 3d8 থাকবে, তাহলে 4s2 3d8 আর 4s0 3d8। কোবাল্ট, সরি কোবাল্ট তো কত? কোবাল্ট হলো 7 না, মানে 27 না, তাহলে এটা হবে কত? 7 হবে, তাই না? 8 হবে না। কোবাল্ট তো 7, নিকেল হলো 28, তাই না? তাহলে এখানে 7, এখানেও 7, তাহলে 3d7, 3d7 হয় 4s0 একটা, 4s2 একটা, এই যে এটা ঘ নাম্বার। আচ্ছা, এরপরে নিচের কোনটি ইলেকট্রনের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটায়? যে ক্রোমিয়াম। এখানে বলছে হৃদবেগ ধ্রুবক, এটা হাইড্রোজেনের বামার সিরিজ বলছে, তার মানে n1 এর মান কত? 2।
সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তাহলে এটার একটা সূত্র আছে ইকুয়াল কি মিউ সমানুপাতিক মিউ বার সমানুপাতিক 1 বাই ল্যামডা। তাহলে আমাদের যাই বলুক আমরা শক্তির সাথে কম্পেয়ার করব। দেখ এখানে বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তাহলে তরঙ্গ সংখ্যা মানে মিউ বার আর শক্তি সমানুপাতিক, তাহলে তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হলে শক্তি সর্বনিম্ন হবে। আর শক্তি যদি সর্বনিম্ন হয় তাহলে n2 এর মান কত হবে, তার থেকে একটা উপরে। ঠিক আছে, কারণ কম শক্তি নিয়ে তুমি 2 তলায় আসো, তোমার উপরে একজন পড়তে চায়, কম শক্তি নিয়ে পড়তে চাইলে কি 3 তলা থেকে আসবে, আর সব থেকে বেশি শক্তি নিয়ে চাইলে কি সবার উপর থেকে আসবে। তাহলে যেহেতু কম শক্তি হইতেছে তার মানে n1 এর মান যা, n2 এর মান কত n1 প্লাস 1। ঠিক আছে, এগুলা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে। তাহলে এখানে জাস্ট n1 এর মান যেহেতু n1 এর মান যেহেতু 2, কারণ বামার বলছে নামের সাথে আমরা n1 এর মান পাই, তাহলে n2 এর মান কত হবে 3। তাহলে সেই ক্ষেত্রে 1/4 1/9 ইন্টু rh, এটা হলো 1 বাই ল্যামডা, তাই না? তাহলে বলছে যে 1 বাই ল্যামডা এটা, আর 1 বাই ল্যামডা সমান কি মিউ বার, তোমার তো মিউ বারই চাইছে তরঙ্গ সংখ্যা, তাহলে মিউ বার সমান এখানে লসাগু করে যদি পাই 36, আর এটা হলো 5rx, তাহলে 5rx বাই 36, তাই না? ল্যামডা চাইলে কি 36 বাই 5rx হইতো, 5rx হইতো, উল্টা যাইতো। শিক্ষা পরীক্ষায় এই যে ব্লু গাছ আমরা ইউজ করি, এটা মেনলি সোডিয়াম থেকে যে সোনালী হলুদ বের হয় সেটারই শোষণ করে। এটা কিন্তু গত বছরের মেডিকেল আসছিল। লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়। দ্রাব্যতা গুণফল অল টাইম সম্পৃক্ত দ্রবণ স্যাচুরেটেড। দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। ঠিক আছে, স্বল্প দ্রবণীয়, অবশ্যই স্বল্প দ্রবণীয় হইতে হবে। পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটা থেকে আসছে? অরবিটাল মানে কি এম, তাই না? এটা হবে কি রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা। 540 হলে কোন বর্ণ হবে? 540, 500 থেকে 575 হলো সবুজ, ঠিক আছে না? 500 থেকে 575 হলো সবুজ, আর 450 থেকে 500 হলো আসমানি। ঠিক আছে, এগুলা মনে রাখবা। 380 থেকে 425 হলো বেগুনি, নীল হলো 425 থেকে 450। আচ্ছা, পঞ্চম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n স্কয়ার, 5 এর উপর স্কয়ার 25 ইন্টু 2 50। 2p জন্য n এর 2p মানে n এর মান কত? 2, p এর মান কত? 1, আর m এর মান কত হবে? যদি l এর মান 1 হয় তার মানে -1 0 +1 যে কোনো একটাই হতে পারে, তার মানে 2 1, এরপরে -1 থেকে +1। 3D এর জন্য কয়টা? এই দেখো 3D এর জন্য চৌম্বকীয় কোয়ান্টাম মানে কি m এর মান বা অরবিটাল, তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম চাইতো বা অরবিটাল চাইতো, যে কোনো কিছু চাইতে পারতো। d মানে কি d ইলেকট্রন থাকে 10টা, তাহলে অরবিটাল থাকবে কয়টা? 5টা, তাহলে এটা হবে 5। নিচের কোনটিতে সমান প্রভাব? দেখো প্রথমটাতে তো আছে, এখানেও আছে হাইড্রোজেন, এখানেও আছে হাইড্রোজেন সমান। ঠিক আছে, এটা দেখো সোডিয়াম ক্লোরাইড, বাট এটা হলো ক্লোরোমিথেন। তাহলে ক্লোরোমিথেন একটা সমযোজী যৌগ, তাহলে সমযোজী যৌগ প্লাস মাইনাস তৈরি করে না, ফলে সে ভাঙবেই না, প্লাস মাইনাস তৈরি করবে না, ফলে আয়নে দিবে না, ফলে এটা বাদ। এটা তো মিথেন, একটা সমযোজী যৌগ, বাদ। এটা দেখো ক্লোরোবেনজিন, এটাও বাদ। এটা গত বছর ঢাবিতে আসছিল, গত বছরের আগের বছর। এবার দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা হলে দ্রাব্যতা গুণফল কত? তার মানে এখানে 2 আছে আর এখানে আছে 1, 2 আর 1 3, 3 মানে কি এস কিউব, এস কিউবের সাথে আগে আসে 4, তার মানে 4 গুণন এস, এস এর মান হলো 0.00 এত, তাই না? আর ওটারে আমরা কেমনে লিখবো? 2 লিখলাম, 2 গুণন তাহলে 10 কত লিখবো? দুইটারে 1 2 3 আর পয়েন্ট একটা 4, 4 ঘর আগে আনছি, তাহলে 10⁻⁴। তাহলে এর উপরে আমরা 3 লিখবো, তাহলে 4 গুণন 2 এর উপর 3 দিলে হয় 8, আর এটার উপর 3 দিলে হয় -12, তাহলে 4 8 32, 32 গুণন 10⁻12, আর 32 রে আর 32 তো নাই, 3.2 আছে, তাহলে এক ঘর যদি আমি ছোট বানাই তাহলে ওই পাশে আমার এক ঘর বড় বানাইতে হবে, তাহলে -12 থেকে -11। এইটা এর দ্রাব্যতা গুণফল এত বলে সম্পৃক্ত মানে এইটা এর মোলার ঘনমাত্রা কত? তাহলেই দেখো এর দ্রাব্যতা আমরা যত পাবো তার 3 দ্বারা গুণ করলে কিন্তু আমরা মোলার ঘনমাত্রা পাবো, কারণ সালফেট আছে 3টা, তো দ্রাব্যতা গুণফল এত আছে। তাহলে 2 আর 3 হলো 5, তার মানে কি 108 S5, এর এটা সমান দেওয়া আছে 1.5 গুণ 10⁻⁵। তাহলে S5 এগুলো আসলে অনেক জটিল জটিল, তাহলে S5 সমান এগুলো সবই আসলে ক্যালকুলেটরে করা লাগে, ঠিক আছে? তাহলে এটারে আমি 150 বানাই, 150 মানে কি 1.5 রে 150 মানে 2 ঘর বড় বানাইলাম, তাহলে এটারে আমার 2 ঘর ছোট বানাইতে হবে, -7 বানাইতে হবে, আর নিচে আমার 108 হইলো, তাহলে 108 দিয়ে যদি আমি 150 এ ভাগ করি 1.5 এর মতো হয়, 1.5 এর মতো তো হয় না, 1.5 এর থেকে একটু কম হবে, 1.4 এর মতো হয়। 1.4 গুণন 10⁻⁻, কত হবে? এটা 7ই হবে, তাই না? এটা 108, তাহলে এটার উপরে আমি এখন আবার কি করতে হবে? 1/5 করতে হবে, তাই না? কারণ গুণন 10⁻⁵, এটার উপরে 1/5 করতে হবে, কারণ এটার সমান তো S5 এর মান,
তাহলে এটার উপরে করলে তো 10⁻⁻1 হয় সম্ভবত, কিন্তু 1.4 এর উপরে যদি আমি করি তখন আমি কি পাবো? তাহলে দেখো 1.5 এর উপরে এটা তো অনেক কঠিন হয়ে গেল। তাহলে 1.5 এর উপর 1/5 এটা করা আসলে খুবই জটিল। ঠিক আছে, এটা তোমরা একটু এই যে এটা একটু মনে রাখবা, ঠিক আছে না? কারণ 1/5 আমরা 1/4 বা 6 এগুলা হইলে আমরা ইজি হয়, বাট 5 হইলে এটা আমাদের জন্য জটিল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই এমসিকিউটা তোমরা অনুসরণ এমসিকিউটা একটু মনে রাখবা, কারণ 4 বা 6 হইলে আমরা ইজিলি পারতাম, কয়েকবার আমরা রুট করতাম, কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া কিন্তু অনেকখানি কঠিন। দেখো পজিটিভ সিন্ডিকেট তাপমাত্রা এটা এর দ্রাব্যতা গুণফল এত, বলে এত এর দ্রাব্যতা কত? দ্রাব্যতা গুণফল এত বলছে, তারপর 2 আর এখানে আছে 1 3, 3 মানে কি 3s কিউব, 3 মানে কি 4s কিউব, তাহলে এটার মান দেওয়া আছে 4.42 কোনো 10⁻⁻5। তাহলে দ্রাব্যতা চাইছে, তাহলে s কিউব সমান কত হবে? 4 দিয়ে ভাগ, তাহলে 1.1, তাই না? কারণ ওই 4 এর ভাগ করলে 1 হয়, ভিতরের 4 এর ভাগ করলে 1 এর মতো কিছু একটা হয়, কোনো 10⁻⁻5। তো এটারে আবার আমরা করব, ঘন করব। তাহলে ঘন যদি করি তাহলে আবার আগের কথা, 1 রে 11 বানাইলাম, 11 বানাবো আরেকটু, হ্যাঁ 11 বানাইলাম, তাহলে এটা কি হবে? 10⁻⁻6 হবে, তাই না? তাহলে এটারে আমি কি করব? 1/3 করব। 1/3 করলে 10⁻⁻6 টা 1/3 করলে 10⁻⁻2 হয়ে যায়, তাই না? 3 দিয়ে করলে 2। আর 11 রে ঘন করলে দেখো 2 রে যদি আমি ঘন করি তাহলে আমি পাই 8, 11 আছে মানে 2 এর থেকে একটু বড় সংখ্যা আমি পাবো, তাই না? তাহলে 2 এর থেকে একটু বড়, তার মানে 2.2 কিছু একটা, 10⁻⁻2। তাহলে 2 পয়েন্ট, দেখো এখানে আবার 2 পয়েন্ট তো অনেকগুলাই আছে, তাহলে এইটাও আবার তোমাদের জন্য কিন্তু ঝামেলা হয়ে যাবে। 2 পয়েন্ট এটা তো আমরা বুঝতেছি, তাহলে 2.23 এইটা অ্যান্সার আছে, ঠিক আছে 2 পয়েন্ট। কারণ এইটা তুমি এমনি করতে গেলে আবার অনেক ঝামেলা হবে, বুঝছো? 2 পয়েন্ট পর্যন্ত তুমি আসতে পারছো। 5 এর অরবিটাল কয়টা? পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা? তাহলে পঞ্চম শক্তি স্তরে আমরা বলছি শক্তি স্তরের অরবিটাল হলো n স্কয়ার, তাহলে 5 এর উপর স্কয়ার মানে 25টা। ম্যাগনেসিয়ামের সর্ববস্তু স্তরে ইলেকট্রন, ম্যাগনেসিয়াম সর্ববস্তু স্তরে ইলেকট্রন কি 3s2, তার মানে 3, ম্যাগনেসিয়াম না 3s2 তো 3, আর s এর জন্য হলো 0, এ যদি 0 হয় m ও 0 হবে, আর প্লাস আপ মাইনাস আপ, তাই না? কারণ দুইটা ইলেকট্রন, 3 0 0 প্লাস আপ মাইনাস আপ, 3 0 0 প্লাস আপ মাইনাস আপ। ইলেকট্রনের কোন কোন থেকে কোথায় স্থানান্তর করলে বামার সিরিজের তৃতীয় রেখা, দেখো বামার সিরিজ বলছে তার মানে n1 এর মান লাইমেন বামার মানে 2, আর n2 এর মান কত হবে? দেখো বামার সিরিজের 3 নাম্বার লাইন, তার মানে n2 এর মান হবে n1 প্লাস লাইন সংখ্যা 3, তার মানে 5, কারণ ইলেকট্রন 5 থেকে 2 এ আসবে, ঠিক আছে? লাইন সংখ্যা যত বলবে n1 এর সাথে তো আমরা তত যোগ করব, তাহলে আমরা n2 পাবো। ক্রোমিয়ামের বিজোড় ইলেকট্রন 6টা দেখাইছি আমরা। ফোটন শক্তি সর্বাধিক যার ল্যামডা সবথেকে কম, বেনিয়া সহ কলা, লাস্টে আছে লাল, এর ল্যামডা সবথেকে বেশি, তাই না? তাহলে শক্তি আর সবথেকে কম, তাহলে বেগুনের শক্তি সবথেকে বেশি হবে কারণ ল্যামডা এর সবথেকে কম। এখন এইটা তোমরা একটু মনে রাখবা ক্রোমাটোগ্রাফিতে, এটা হলো এইটা। তুষ থেকে ভোজ্য তেল, এটা হলো আংশিক পাতন, ঠিক আছে? সরি, এটা হলো দ্রাবক নিষ্কাশন। তোমরা লাস্টে দ্রাবক নিষ্কাশন, আংশিক পাতন যেগুলো আছে এদের প্রয়োগগুলা 2 লাইন করে আছে, একটু ভালো করে পড়বা। অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণ, এই যে কপার দেখবা, টেট্রাঅ্যামিন কপার আয়ন তৈরি করে, ঠিক আছে? অবিশুদ্ধ বেনজিন অ্যাসিডকে বিশোধনের জন্য আমরা কি করি? বেনজোইক অ্যাসিড, তার মানে সেটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তার মানে ঊর্ধ্বপাতন। তারপর বহুপদীগুলা তোমাদের এগুলোর জন্য ইম্পর্টেন্ট না, তো আমি বলে দিতেছি। নিচের সর্ববস্তু স্তরে একই সঙ্গে ইলেকট্রন, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখবা কত? 5টা আছে, ফসফরাসের ক্ষেত্রে দেখবে লাস্টে 5টা আছে, তাই না? নাইট্রোজেনের ক্ষেত্রে 2 আর 5, ফসফরাসের ক্ষেত্রে 2 8 আর 5, সালফারের ক্ষেত্রে 2 8 আর 6, তাহলে 1 আর 3। ডিউটেরিয়াম পরমাণুতে নিম্নত কোনটা? ডিউটেরিয়াম মানে কি? হাইড্রোজেনের নিচে 1 উপরে 2, তাহলে একটা নিচে 1 মানে একটা প্রোটন আছে, নিচে 1 মানে একটা ইলেকট্রন আছে, একটা নিউট্রন, উপর থেকে 1 বাদ দিলে একটা নিউট্রন আছে, তাহলে অ্যান্সার 1 2 3। দুইটা আইসোটোপের বৈশিষ্ট্য হলো পারমাণবিক সংখ্যা একই, সঠিক। পর্যায় সারণীতে একই জায়গাতে অবস্থান করে, সেটাও সঠিক। পারমাণবিক সংখ্যা একই হলে একই জায়গাতে থাকবে। পারমাণবিক ভর সংখ্যা সমান হয় না, পারমাণবিক ভর সংখ্যা সমান হলে তো আইসো বার হয়ে যেত। কোন প্রস্তাবনার মাধ্যমে বোর রাদারফোর্ডের পারমাণবিক মডেল উন্নয়ন সাধন করেছে? ইলেকট্রনের স্থির কক্ষপথ ধারণা, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, সূক্ষ্ম বর্ণালী রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা। হ্যাঁ 2 আর 3 তো সঠিক।
আর 1 নাম্বার কি বলছে, ইলেকট্রনের স্থির কক্ষপথ। হ্যাঁ, ইলেকট্রনের কক্ষপথগুলো স্থির, মানে এক কথায় রাদারফোর্ড রে আপডেট করছে কে, বোর। তাহলে এই তিনটাই কিন্তু বোরের মধ্যে আছে। এই জন্য এটা বোর পরমাণু মডেল অনুযায়ী বর্ণালী ব্যাখ্যা করতে পারে কি, একটা মাত্র প্রোটন আয়ন, একটা ইলেকট্রন আয়ন, একটা ইলেকট্রন পরমাণু। আমরা জানি এক ইলেকট্রন বিশিষ্ট। প্রোটন নিয়ে কোনো কাহিনী নেই। 3টি ইলেকট্রনের জন্য সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখানো হলো। 3টি ইলেকট্রনের জন্য সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখানো হলো, নিচের কোনটা সঠিক? এখানে 3, এটা 0, এটা -1, এটা তো সম্ভবই না। এটা 3, এটা 1, এটা -1, এটা হলো সম্ভব। 3, এটা 0, এটা 0, এটা হবে, এটা হলো সম্ভব। 2, 3 সম্ভব। পি, পি এর জন্য এল এর মান 1, আর এম তাহলে কত হবে, -1, 0, +1। অরবিটাল সংখ্যা কত? পি এর জন্য অরবিটাল হলো 3টা, তাই না? কারণ পি ইলেকট্রন থাকে 6টা, তাহলে অরবিটাল হবে 3টা, তাহলে এটা বাদ। পি অরবিটালের ক্ষেত্রে কি এল এর মান 1 সঠিক। নিউক্লিয়াসের চারদিকে সমানভাবে বিস্তৃত না, সমানভাবে বিস্তৃত না, 1 আর 3 হবে তাহলে। ঠিক আছে, নিউক্লিয়াসের চারদিকে, কারণ এটাতে একটা উপশক্তি স্তর, সে তো পুরো চারদিকে ওইভাবে থাকবে না, তাই না? কারণ এসও আছে, পিও আছে, এই জন্য সে সমানভাবে বিস্তৃত থাকে না। ঠিক আছে, কোনো কোনো জায়গাতে বেশি ইলেকট্রন থাকে। আচ্ছা, এখানে বলছে আর্গন মানে 18, 18 10 28, তাহলে 28 মানে কি, কপার প্লাস, কপার তো 29, প্লাস করলে 28 হয়। জিঙ্ক তো 30, 2 প্লাস করলে 28 হয়, এটাও সঠিক। আয়রন তো 26, 2 প্লাস করলে 24 হয়, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। এখানে বলছে রেখা বর্ণালী, জাল টাকা জাল ফসফেট রাসায়নিক মূল্য শনাক্তকরণ, রোগ নির্ণয়করণ। রাসায়নিক মূল্য শনাক্তকরণ, জাল টাকা জাল ফসফেট তো ইউভি, রোগ নির্ণয় ওটা কি, আইআর। রাসায়নিক মূল্য শনাক্তকরণে রেখা বর্ণালী আমরা ইউজ করি। জাল নোটে কি, নিরাপত্তা সুতার ফসফর অণুর ইলেকট্রন ইউভি রশ্মিতে রেসপন্স করে, সঠিক। শোষিত ইউভি রশ্মি আলোর দৃশ্যমান অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করে, এটা সঠিক। অদৃশ্য কালের সাথে ইউভি, এখানে কোনো বিক্রিয়া হয় না, ঠিক আছে, শুধু রেসপন্স করে, ওইটারে শো করে। এমআরআই দ্বারা কি, মানবদেহে এনএমআর পরমাণুতে আরএফ এর প্রভাবে প্রোটনের অনুরণন, এনএমআর পরমাণুর নিউট্রন ও প্রোটনের মিথস্ক্রিয়া ঘটে। অসুস্থ কোষে এনএমআর এর প্রোটনচ্যুতি ঘনমাত্রা বৃদ্ধি ঘটে, এটা সঠিক। যে অসুস্থ কোষগুলো আছে সেখানে এনএমআর যে পরমাণুগুলো আছে ওদের কিন্তু ঘনত্ব আসলে বাইরে যায়, ঠিক আছে, এটার অ্যান্সার এটা। আর এনএমআর পরমাণুর নিউট্রন ও প্রোটনের মিথস্ক্রিয়া ঘটে, এখানে কোনো মিথস্ক্রিয়া, আবার বলতেছি মিথস্ক্রিয়া বিক্রিয়া এই জিনিসগুলো আসলে এই ধরনের জিনিসগুলোতে ঘটে না, তারাতে মানব দেহের আসলে ক্ষতি হবে, তাই না? 1 আর 3। বনসেল শিখায় ম্যাগনেসিয়াম বর্ণ দেয় না কেন, এর ব্যাসার্ধ কম হয়, নিউক্লিয়াস দ্বারা যোজিত ইলেকট্রনকে অধিক মাত্রায় আকৃষ্ট করে, সঠিক। এই জন্য ইলেকট্রনগুলো আসলে সরে না। বনসেল শিখার তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ইলেকট্রন উদ্দীপ্ত হয় না, এটা সঠিক। শিখার তাপে ম্যাগনেসিয়াম পরমাণু যোজিত স্তরে ইলেকট্রন অসংযুক্ত চলে যায় না, তার আকার ছোট, এই জন্য ইলেকট্রন তো যায়ই না, অসংযুক্ত আবার কেমনে যায়। শিখা পরে গাঢ় স্টিল প্লাটিনাম তার, অনুজ্জ্বল শিখা। 1 আর 2, অনুজ্জ্বল শিখা তো না, উজ্জ্বল শিখা। আচ্ছা, তো একটু তোমরা একটু দেখবা এটা উজ্জ্বল না অনুজ্জ্বল, ঠিক আছে, এটা অ্যান্সার হয়তো 1 2 3। অনুজ্জ্বল শিখা মানে আমরা আসলে উপরের যেটা আছে না, আচ্ছা উপরের যেটা আছে, মানে যেটা জারণ মণ্ডল বা পূর্ণ দহন মণ্ডল, যেটা অলরেডি জ্বলে গেছে, সেটা কিন্তু দেখবা যে সাদা হয়। আর কেন্দ্রে যেটা, এটা কিন্তু কি হলুদ হয়, যেটা বেশি উজ্জ্বল হয়। তাহলে উপরে অনুজ্জ্বল ঠিকই আছে, উপরেটা একটু কম উজ্জ্বল হয়। অবলোহিত রশ্মির অন্তর্গত সিরিজ হলো কোনটা? অবলোহিত মানে লাস্টের প্রথম দুইটা বাদে, প্যাসচেন হবে, লাইমেন তো বাদ, লাইমেন হলো ইউভি, তাহলে ব্র্যাকেটে হবে। আর ব্রাহ্মার হলো দৃশ্যমান। সমান প্রভাব, এই যে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে অ্যামোনিয়াম আছে, এখানে অ্যামোনিয়াম আছে। আর এরা সবাই কি, কেউ সমযোজী যৌগ না, এরা তো প্লাস মাইনাস তৈরি করে, রাসায়নিক যৌগ, এই জন্য এদের আসলে হবে। কেআইপি কেএসপি হলে সম্পৃক্ত, কেআইপি বড় হলো অর্ধক্ষিপ্ত হবে, কেএসপি বড় হলো অসম্পৃক্ত। 1 2 3। এখানে কোনটা শনাক্ত করেন, এটাতে আগেই বললাম যে কপার, জিঙ্ক, ফেরাস, ফেরিক। ক্রোমাটোগ্রাফি দ্বারা নিচের কোনটা শনাক্তকরণ করা হয়? নমুনার উপাদান পৃথক করা হয়, নমুনার উপাদান শনাক্ত করা হয়, নমুনার বিশুদ্ধতা মাপ করা যায়। বিশুদ্ধতা না, শুধু আলাদাকরণ পদ্ধতি, ঠিক আছে, ধাতু বিশোধন পদ্ধতি, সরি এটা সঠিক, এটাও সঠিক, এটা একটা পৃথকীকরণ ও বিশোধন পদ্ধতি। বিভাজন ক্রোমাটোগ্রাফি, কি কি আমরা বিভাজন, বিভাজন মানে কি, মানে কোনটা কোনটা আমরা বন্টন করে বেড়াই, মনে করো গ্যাস বাসায় বাসায় দিয়ে বেড়াই, পেপারও বাসায় বাসায় দিয়ে বেড়াই, তাহলে এটা হলো বিভাজন। হ্যাঁ, বিভাজন করে বেড়াই, বন্টন বা বিভাজন করে বেড়াই। ক্রোমাটোগ্রাফি ব্যবহার হলো কোনটা? জৈব যৌগ পৃথকীকরণ ও বিশোধনকরণ, পরিবেশ দূষণ প্রক্রিয়া, দূষণ বস্তু শনাক্তকরণ, মরিচের গুঁড়া থেকে লাল রং নিঃশেষণ, এটা হলো দ্রাবক নিঃশেষণের মাধ্যমে করা হয়।
ক্রোমাটোগ্রাফি ব্যবহার হলো, আবার এখানে আবার ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা যায়, মানে তিনটাই, ঠিক আছে। ক্রোমাটোগ্রাফিতে আসলে অনেক কিছু করা যায়, এটা হলো কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে। এই যে পটাশিয়াম, এটা কি, এটা এটা কিন্তু অ্যামোনিয়া, তাই না? কারণ নেসলার বিকারক মানে এর সাথে একটা NaOH থাকবে, ওটা হলো নেসলার বিকারক। তো NaOH আগেই অ্যামোনিয়া মাইনের সাথে বিক্রিয়া করে NH3 বানায়, পরে ওই NH3 এর সাথে বাকি যে পার্টটা আছে নেসলার বিকারকে, মানে পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কেট, ওইটা বিক্রিয়া করে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম আয়নের মধ্যে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া গ্যাসটা আবার পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কেটের সাথে বিক্রিয়া করে বাদামি অণুকে, ফলে এটা কিন্তু NH3, যার বন্ধন কোণ 107, sp3 সংকরিত টয়লেট ক্লিনার না, এটা তো গ্লাস ক্লিনারের মূল উপাদান, এটা বাদ। আরএফ এর মান কি, দুইটা দূরত্বের অনুপাত সঠিক, 0 থেকে 1 এর মধ্যে হয়, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। আচ্ছা, এরপরে দেখবা যে আরো এগুলা জিঙ্ক 2+, এটা, এই জিঙ্ক কি করে, আর্গন, আর্গন মানে 18, 18 আর 9 কত, 27। ও আচ্ছা, 2+ করছি, তাহলে 2+ অবস্থায় 27, তাহলে নর্মাল কি, সে 29 ছিল, মানে কপার ছিল। জিঙ্ক দেখে আবার, জেড দেখে আবার জিঙ্ক বুঝো না, তাহলে এটা হলো কপার। তাহলে কপার কি করে, কপার কি বর্ণ দেয়, কপার আমরা জানি কি, নীলাভ সবুজ দেয় না, নীলাভ সবুজ দেয়। আর জিঙ্ক, কপার আমরা কি, পটাশিয়াম ফেরোসাইনাইড সে তো দিবেই, পটাশিয়াম ফেরোসাইনাইড দেয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেয়। 1 2, পটাশিয়াম ফেরিসাইনাইড দেয় শুধু আয়রন, ফেরাস আর ফেরিক। 1 লিটার দ্রবণে এত মোল আছে। আচ্ছা, এই যে এগুলা হলো অঙ্ক টাইপে, ঠিক আছে। এগুলো একটু আগে আমরা অঙ্ক দেখছি, এগুলা তোমরা এই সেম ক্যাটাগরিতে আমরা অঙ্ক তোমরা এগুলা করবে, এটা এর সহজ টাইপের, ঠিক আছে। দ্রাব্যতা গুণফল 2 আর 1 3, 3 মানে কি 4s কিউব, তাহলে 4 গুণন 10⁻³ এটা আবার কিউব, মানে 4 গুণন 10⁹, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এখানে বলছে যে আয়োডাইড আয়নের ঘনমাত্রা দ্বিগুণ করলে PbI2 এর সাম্য অবস্থায় PB আয়নের ঘনমাত্রা কিরকম হবে। দেখো এখন এই সাম্য অবস্থায় আছে মানে কি, তার দুইটার গুণফল আমার সেম থাকবে, একজন যদি বাড়ে আরেকজন কমবে। তাহলে এটা আমি কেমনে পাইছি, দেখো এই পিবি, এইটা 2+, আর আয়োডিন মাইনাস, যেহেতু আয়োডিন দুইটা আছে এর উপর স্কোয়ার, এটাই তো, তুমি একটা বাড়াইলে আরেকটা কমবে। এখানে ওরা বলছে কি, আয়োডিনের ঘনমাত্রা দ্বিগুণ করছো, তাহলে তুমি যদি আয়োডিনের ঘনমাত্রা দ্বিগুণ করো, 2i করো, তাহলে এর ঘনমাত্রা দ্বিগুণ করলে আসলে কি হইতেছে, স্কোয়ার করলে 4 ইন্টু i মাইনাস, তাই না। তাহলে ছিল আগের যে ছিল তার থেকে 4 গুণ হয়ে গেছে, ফলে পিবি, এইটা আমার কি করতে হবে, আগের থেকে 4 ভাগ করতে হবে, মানে 1/4 করতে হবে, এটা 1/4। একজনরে তুমি যদি ওই আয়নের সাথে 4 গুণ করছো, তার মানে কি এটারে 4ই করতে হবে, মানে 4 4 কাটাকাটি করে আমার আগের মতোই আসতে হবে। তাহলে ওটারে যেহেতু তুমি 2 গুণ করছো, বাট 2 গুণ ওর উপর যেহেতু স্কয়ার আছে, 2 2 গুণ 4 হয়ে গেছে, তাহলে টোটাল আসলে এটা 4 হয়ে গেছে, তাহলে এটা আমার 1/4 করতে হবে, ঠিক আছে। তাহলে আসলে ব্যালেন্স হবে, এটা হলো ব্যালেন্সিং। এখানে কিউ পরমাণু, এখানে কিউ কোনটা দেখবা, গ্রুপ 2, গ্রুপ 2 এর চতুর্থ পর্যায়ে, তার মানে কি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ পরমাণুর অরবিটালের চৌম্বকীয় মানে কি 4s না, তাহলে এস এর জন্য 0 না, এম এর মান। উদ্দীপকের মৌলগুলোর মধ্যে সব মৌল শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না, হ্যাঁ, কারণ এর উপরে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম তো দেয় না। কিউ মৌল শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সাইড নেই, কিউ মৌল ক্যালসিয়াম, অ্যামোনিয়াম অক্সাইড নেই, সত্যি কথা। এক্স এর হাইড্রাইট, এক্স কোনটাই যে এক্স, এটা তৃতীয় পর্যায়ের প্রথম হাইড্রোক্সাইড বলছে, তার মানে তৃতীয় পর্যায়ে প্রথম হলো সোডিয়াম, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওয়াই মানে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষায় দুর্বল ক্ষার, ওয়াই ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষায় দুর্বল ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে দুর্বল না, সোডিয়াম হাইড্রোক্সাইড তো অনেক সবল একটা ক্ষার। তাহলে অ্যান্সার হবে 1 2। তাহলে এরপরে এই যে এগুলা যৌগ আছে, এর দ্রাব্যতা কত দেখবা, 45 গ্রাম। এইতে তো দ্রাব্যতা আমরা কি জানি, ছোট হাতের এম বাই বড় হাতে, ছোট দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100, তাই না। ছোট হাতের এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ইন্টু 100, তাহলে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এটা মানে দ্রাবক। এখানে দ্রাবক দেওয়া আছে 300 আর দ্রব্য দেওয়া আছে 45 গুণন 100, তাহলে এটা কাটা করলে কত হয়, 3, 3 দিয়ে 45 ভাগ করলে হয় 15, 15। এরপর এখানে বলছে যে দ্রাবকের পরিমাণ অপরিবর্তিত রেখে দ্রবকে ক্যালাসিত করলে বা অর্ধীকৃত করতে হলে, ক্যালাসিত বা অর্ধীকৃত যদি করতে চাও তখন তুমি কি করবা, বলছে যে চাপ বাড়াতে হবে, HCl মিশাতে হবে, তুমি যদি মিশাও HCl মিশাতে হবে, এখানে বলছে
দ্রাবকে দ্রবীভূত করলে বিকার পাত্রটি ঠান্ডা অনুভূত হয়। আচ্ছা, ঠান্ডা অনুভূত হয়। আর বলছে যে দ্রাবকের পরিমাণ মানে পানি তুমি রাখবা অপর ভিতরে রেখে দ্রবকে ক্যালাসিত করতে। তো তুমি যে অর্ধেকে পড়তেছো তখন তুমি কি করবা, এই সেল আবার বাড়াবা না, বেশি দিবা। বেশি দিতে 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 একটা টাইম থেকে অর্ধেকিত হয়ে গেছে। আবার তাপমাত্রা কমাতে হবে, যেহেতু এই যে বিকারটা ঠান্ডা হয় তার মানে কি তাপ হারি বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়ায় আমরা কি জানি, তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আমরা যদি পরিমাণ এদের বাড়াই তাহলে এখানে কি হয়ে যাবে, দেখো তাপমাত্রা এখানে কমাইতে হবে। তাপমাত্রা যত কমাবা বিক্রিয়াটা কি হবে, যেহেতু এটা একটা কি ঠান্ডা অনুভূত হয়, এখানে কি বলছে যে বিকার পাত্রটি ঠান্ডা অনুভূত হয় উদ্দীপকের প্রশ্ন দুটা। তাহলে পাত্রটা এখানে তুমি অর্ধক্ষিপ্ত করতে চাও, তাহলে অর্ধক্ষিপ্ত করতে চাইলে কি করতে হবে, তোমার দ্রাব্যতা কমাইতে হবে, তাই না? দ্রাব্যতা কমাইতে হবে। তাহলে তুমি এই তাপ হারির ক্ষেত্রে দ্রাব্যতা কমাবে কেমনে, তুমি যদি তাপমাত্রা যদি কমাও তাহলে দ্রাব্যতা কমে, ঠিক আছে? তাপমাত্রা কমায় 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 ওটারে তুমি কি বানাবা সম্পৃক্ত বানায় ওভার স্যাচুরেটেড বানায় ফেলবা, তখন দেখবা সেটাই হয়ে গেছে, তাই না? কারণ আমরা জানি তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, আর তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে কি হবে, দ্রাব্যতা কমবে। তাহলে তুমি তাপমাত্রা কমায় দ্রাব্যতা দেখবে যে কমবে, আর দ্রাব্যতা কমলেই দেখবে সে কি অর্ধেকৃত হয়ে যাবে, যতটুকুই আছে সেটুকুতে অর্ধেকৃত হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে কত, 2 আর 3। চাপ নেই নেই, ঠিক আছে? তাহলে এগুলো এই কয়েকটাই তোমরা এই যে লাস্টে দেখবে এগুলো আমরা রিপিট করছি, এগুলো আমরা পড়াইছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।